সাথে যুদ্ধ করে আমি 8 বছর লেভেল ওটা কাটিয়ে আইছি। কারোর কাছে কোনো হেল্প পাই নাই, আর্থিক দিক দিয়া অনেক কষ্ট। করোনায় কর্মহীন 5 লাখ প্রবাসীর সহায়তায় নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। তালিকা না থাকায় অজুহাত প্রবাসী কল্যাণ সচিবের। সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের পরামর্শ। গত বছরের চেয়ে এবার করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ, দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের আহ্বান। লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারে দর্শনার্থীদের অবাধ যাতায়াত, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টহল বাড়াচ্ছে টুরিস্ট পুলিশ। এবং তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনার আগে অনুমোদন পেল ব্যারেজ সংস্থার প্রকল্প। যুক্তিযুক্ত নয় দাবি আন্দোলনকারীদের। পরিকল্পিত প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা। করোনা মহামারীতে বিশ্ব শ্রমবাজার থমকে যাওয়ায় চাকরি হারানোর পাশাপাশি নানা সংকটে পড়ে দেশে ফিরতে বাধ্য হন প্রায় 5 লাখ প্রবাসী। এদের অর্ধেকই কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন, কিন্তু তাদের সহায়তায় নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। পুনর্বাসন আটকে আছে পরিকল্পনাতেই। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স যোদ্ধাদের দুঃসময়ে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ দরকার। এদিকে সঠিক তালিকা না থাকায় পরিকল্পনা বাস্তবায়ন না করার অজুহাত দেন প্রবাসী কল্যাণ সচিব। প্রসূন আশিসের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। আমি আমার জীবনের সাথে যুদ্ধ করে আমি 8 বছর লেভেল ওটা কাটিয়ে আইছি। আমার এখানে খানা দানা কষ্ট, আমার আব্বা দিন আনে দিন খায়, তবে আমার চিকিৎসা হইতেছে না। চাকরি হারিয়ে সম্প্রতি সৌদি আরব থেকে শূন্য হাতেই দেশে ফিরতে বাধ্য হন নারায়ণগঞ্জের রেখা। দেশে ফিরে উপার্জনের পথ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। রেখার মতো প্রায় একই চিত্র উঠে আসে করোনা সংকটে দেশে ফেরা আরো অনেক প্রবাসী কর্মীর কাছ থেকে। যারে যেমনি পারছে এমনি পাড়াই দিছে, একদম শূন্য হাতে আইছি। আমি কোনো কারোর কাছে কোনো হেল্প পাই নাই। আমরা যে প্রবাসী দিয়ে আইছি আঙ্গ কিছু দেয় নাই, আর্থিক দিক দিয়া অনেক কষ্ট। হযরত শাহজালাল বিমানবন্দরের কল্যাণ ডেস্কের তথ্য মতে গত বছরের এপ্রিল থেকে এক বছরে চাকরি হারানো সহ নানা কারণে দেশে ফিরেছেন প্রায় 5 লাখ প্রবাসী কর্মী। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা বলছে, দেশে ফেরা এসব কর্মীদের প্রায় অর্ধেকেই কাজ পাননি। 53 ভাগেই দিনমজুরি সহ ছোট কোনো কাজে যুক্ত হয়ে জীবিকা উপার্জনের চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স যোদ্ধাদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। 5% আসার পরে কোনো ধরনের ইনকাম জেনারেশনে সম্পৃক্ত হতে পারে নাই। আজকে এখানে একটা কাজ আছে, কালকে সেখানে একটা কাজ আছে, এই ধরনের কিছু কাজ করে তারা শুধুমাত্র বেঁচে আছে। প্রণোদনা ঘোষণা ব্যতীত অভিবাসী কর্মীদের জন্য আর কোনো উদ্যোগ সরকারিভাবে নেওয়া হয় নাই। তাদের আবার একটা বড় অংশ আমরা দেখেছি, তারা নতুন করে ধার দেনায় জর্জরিত হয়ে গেছে। যারা দেশের মধ্যে থেকে যাবে, কোনো কিছু করতে পারছে না, আমি মনে করি তাদের সহায়তার জন্য আমাদের সরকারি বেসরকারি সংস্থা সবাই মিলে আমরা সমন্বিত উদ্যোগ নিতে পারি। এদিকে দেশে ফেরা কর্মীদের পুনর্বাসনে পরিকল্পনা নেওয়া হলেও সঠিক তথ্য না থাকায় তাদের সহায়তায় এখনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। মানবেতর জীবনযাপন করছে তাদের সংখ্যা হয়তো খুব বেশি না, কিন্তু তারপরও আমরা স্বীকার করছি আমরা তাদের পাশে আছি। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সঠিক ডেটাবেস না থাকা। যারা দুস্থ অসহায় তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে। আর্থিক হতে পারে, সেটি ঋণ সুবিধা হতে পারে। শিগগিরই ফিরে আসা কর্মীদের ডাটাবেস তৈরির মাধ্যমে অসচ্ছলদের সহায়তা করার কথা জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবছর করোনা পরিস্থিতি গেল বছরের চেয়ে আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে এটি নিয়ন্ত্রণ করা না গেলে অচিরেই পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে বলেও উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এছাড়াও শিশুদেরকে এই মুহূর্তে ভ্যাকসিনের আওতায় না এনে ওই টিকা দরিদ্র দেশগুলোকে দান করতেও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় কিংবা তৃতীয়, কোথাও আবার চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত এক একটি দেশ। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ভাবিয়ে তুলেছে সেসব দেশের সরকার ও নীতি নির্ধারকদের। অনেক দেশেই টিকা কার্যক্রম চলমান থাকলেও এখনো টিকার আওতায় আসতে বাকি অধিকাংশ দেশের বিশাল জনগোষ্ঠী। এর মধ্যেই করোনা নিয়ে নতুন উদ্বেগের কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার জেনেভায় নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, সামনে করোনা পরিস্থিতি গেল বছরের চেয়ে আরো ভয়াবহ আকার ধারণ করবে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি অত্যন্ত সংক্রামক এবং ভয়াবহ উল্লেখ করে এটি ঠেকানো না গেলে অচিরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা করেন তিনি। ভারতের পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অক্সিজেন ও চিকিৎসা উপকরণ সরবরাহ সহ ভারতকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। এই দুঃসময়ে যারাই ভারতের পাশে দাঁড়াচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন, ধনী দেশগুলোর উচিত শিশুদের এখনই টিকার আওতায় না এনে বরং গরিব দেশকে সেই টিকা সরবরাহ করা। আমরা দেখতে পাচ্ছি ধনী দেশগুলোর হাতে প্রচুর টিকার মজুদ রয়েছে। সেসব দেশে তুলনামূলক কম ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীও এরই মধ্যে টিকার আওতায় চলে এসেছেন। এখন তারা চাইছে শিশুদেরকেও টিকার আওতায় আনতে। তবে আমি বলবো, আপনারা এখনই শিশুদের টিকা না দিয়ে ওই টিকা কোভ্যাক্সের মাধ্যমে গরিব দেশগুলোকে দান করুন। এছাড়াও সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড আশঙ্কা প্রকাশ করে বলেন, মানুষ এখনই সতর্ক না হলে সামনে করোনার আরো নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হতে পারে, যা হবে আরো শক্তিশালী ও সংক্রামক। অন্যয় কর্মকার, সময় সংবাদ। লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারে সাগর তীরে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। দর্শনার্থীরা বলছেন, ঈদ আনন্দ উপভোগে সৈকতে ছুটে এসেছেন। তবে টুরিস্ট পুলিশ বলছে, কড়াকড়ি না করে সৈকতে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সৈকতের কবিতা চত্বর থেকে ডায়াবেটিক পয়েন্টের দৃশ্য। এই পয়েন্টগুলোতে ঈদের দিন চোখে পড়ে উপচে পড়া ভিড়। লকডাউনের কারণে সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না কেউ। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে রয়েছে বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের কড়া পাহারা। অনেক দর্শনার্থী এই পাহারা অমান্য করে সৈকতে নেমে পড়ার চেষ্টা করছেন। আর যেসব পয়েন্টে নজরদারি নেই, সেসব পয়েন্টে অবাধে যাতায়াত করছেন। তার উপর মাস্ক ব্যবহার কিংবা সামাজিক দূরত্বের তোয়াক্কাই করছেন না অনেকেই। এই জায়গাটা একটু ফাঁকা আছে, মনে হচ্ছে তো চাপ হবে না, ভিড় হবে না, মোটামুটি কৌশলে একটু দেখে চলে যাওয়া যাবে। বাচ্চারা বাসায় কান্না করতেছে, তো তাই সেফটি ভাবে যেদিকে মানুষ ওদিকে একটু আসছে, মানে সুযোগ পাইছে, সুযোগ একটু সদ্ব্যবহার করলাম আর কি। কিছু একটা রিফ্রেশমেন্ট দরকার। দর্শনার্থীদের সৈকতে নামতে নিরুৎসাহিত করার পাশাপাশি প্রতিটি পয়েন্টে টহল বাড়ানো হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। কড়াকড়িভাবে বলতে পারছি না, তবে নিরুৎসাহিত করছি এবং তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন তারা বিচে প্রবেশ না করেন। আর জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, সৈকতে কেউ যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের একত্রে মিলে যাতে কোনো পর্যটক সমুদ্র সৈকতে প্রবেশ করতে না পারে সেই দিকটা বিশেষ বিবেচনায় রাখতেছি। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এপ্রিলের শুরুতে ফের লকডাউন আসে। এরপর বন্ধ হয়ে যায় সমুদ্র সৈকত সহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের সংস্কার ও সম্প্রসারণে ১,৪৫২ কোটি টাকার একটি পুনর্বাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একটেক। এদিকে তিস্তা নিয়ে চীনের সমন্বিত মহাপরিকল্পনা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরজিতে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নের আগে এই পুনর্বাসন প্রকল্প যুক্তিযুক্ত নয় বলে মত সংশ্লিষ্টদের। তবে সেচ প্রকল্প কর্তৃপক্ষ পুনর্বাসন প্রকল্পকে পরিপূরক দাবি করে বলছে, শিগগিরই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু হবে। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদ। তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতাকারী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে। এতে অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে। ঠিক এ সময় তিস্তা সেচ প্রকল্প সংস্কার ও সম্প্রসারণে ১,৪৫২ কোটি টাকার তিস্তা পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেয়ায় হতাশা প্রকল্প এলাকায়। এক সিজন যদি পানি দেয় আর এক সিজন পানি পাই না, এই জন্য পাশাপাশি বরন্দ্র আছে, বরন্দ্রের পানিতে চাষাবাদ করি। অফ সিজনে পানি হয়, সিজনের সময় পানি পাওয়া যায়। পানি পাওয়ার গেলে আবার ক্যালেন দেওয়া লাগবে, ক্যালেন দেয় না, তো ক্যালেনের পানি হলে আমাদের একটা উপকার হইতো না। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা বলছেন, এটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। তিস্তা নদী খননের যে মহাপরিকল্পনাটা গ্রহণ করেছে ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে, সেটাই কিন্তু কার্যকর করা জরুরি। এইটা না করে এই যে খাল খননের যে প্রোগ্রাম,
এটা কিন্তু ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার শামিল। বিকল্প নয়, বরং প্রকল্প দুটি একটি অপরটির পরিপূরক দাবি করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণাও শিগগিরই আসছে বলে জানালেন সেচ প্রকল্পের পরিচালক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচাই বাছাই করছে এবং খুব শীঘ্রই এ ব্যাপারে একটা তাদের কাছে নির্দেশনা পাওয়া যাবে। তিস্তা খননের মাধ্যমে নাব্য ফেরানো দুই তীরে স্থায়ী প্রতিরক্ষার মাধ্যমে বিপুল ভূমি উদ্ধার করে সেখানে শিল্প ও অর্থনৈতিক জোন টাউনশিপ গড়ে তোলার পাশাপাশি বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ৮,২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে চীন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে। রাজশাহীতে গুটি আমের বাজারজাত শুরু হবে আজ। আম নামানোর সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিং এর তাগিদ। করোনা মহামারীর মধ্যে এবছরও সারা দেশে ভিন্ন আবহে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। নামাজ শেষে আবারও প্রাণ খুলে হবে শুভেচ্ছা বিনিময়। এমন সুন্দর আগামী দিনের প্রত্যাশা উঠে আসে মোনাজাতে। এহসান জুয়েলের রিপোর্ট। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে বহু আনন্দের ঈদ। তবে সেই আনন্দে আজ মহামারীর থাবা। ঈদের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় নামাজের মাধ্যমে। উন্মুক্ত জায়গায় নামাজ পড়া যাবে না, ধর্ম মন্ত্রণালয়ের এমন বিধিনিষেধে দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমে সকাল থেকে ভিড় করতে থাকেন মুসল্লিরা। যারা মাস্ক পরে আসেননি তাদের প্রবেশপথেই মাস্ক দেওয়া হয়। শরীরের তাপমাত্রা মেপে নিজস্ব জায়নামাজ নিয়ে কাতারবন্দী হন হাজারো মানুষ। সংক্রমণ রোধে নামাজ শেষে কোলাকুলি নেই, তবে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন নিজেদের মধ্যে। অন্য অন্য বছর মতো আনন্দটা আসলে এখন নেই, কারণ আনন্দের মাঝে এখন একটু একটা ভয়ও আছে। করোনার একটি মহামারী রোগের ভয় নিয়ে এখন নামাজ পড়তে হয়। কেউ কেউ মাস্ক পরা ছিল না, ওনাদেরকে মাস্ক তো নিজের থেকে দিয়েছেন পরে যাওয়ার জন্য। সারা বাংলাদেশে এইখানে একটা প্রাণকেন্দ্রের মসজিদ, এই বড় মসজিদে নামাজ পড়ে একটা আনন্দ ভোগ করি। খুতবায় ও মোনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করা হয়। আগামীর ঈদ করোনামুক্ত পরিবেশে উদযাপনের প্রার্থনা ছিল সবার মাঝে। প্যালেস্টাইনি মুসলমানদের যে অত্যাচার হয়েছে তাদের জন্য দোয়া করছি, তারা যেন তাদের এই সমস্যা দূর হয়। যাবতীয় মুসল্লি সবাই করোনা মুক্ত হওয়ার জন্য দোয়া করছেন। জামাতে অংশ নিয়ে ঈদের পরে ঢাকা ফেরার সময় সতর্ক থাকার আহ্বান জানান দক্ষিণের মেয়র। যেহেতু এখনো নিষেধাজ্ঞা বিধি নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু বিধি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরেই আপনারা ঢাকা ফিরে আসবেন, সেটা আশা করি। বায়তুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। গ্রহণকালেও ঈদ আসে আনন্দ সময়। তাই দুঃখ কষ্ট ভুলে ঈদের জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধির পাশাপাশি করোনামুক্ত চিরচেনা এক পৃথিবীর প্রত্যাশায়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল। দেশ ও জাতির কল্যাণ এবং করোনা মুক্তির প্রার্থনা করে এ সময় মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আনন্দঘন পরিবেশে শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণ রোধে নামাজ শেষে হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত ছিলেন মুসল্লিরা। জামাতে এসে ভালো লাগছে যে আমি মোটামুটি একটা মানুষও দেখিনি যাদের মুখে মাস্ক ছিল না, তার মানে মানুষ অনেক সতর্ক হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে একটা করোনা মুক্ত মহামারী মুক্ত বাংলাদেশ উপহার দেন, এইটুকুই আজকে আমাদের সকলের কাম্য। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের মসজিদে। এবার জেলায় ৩,৭৬৪টি মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সিটি মেয়র। অনুরোধ করব যে এই প্যান্ডামিকে যেন আমরা প্রত্যেকেই সচেতন থাকি, অপ্রয়োজনে বাকি কয়টা দিন আমরা যেন ঘর থেকে না বাইর হই। প্রতি বছর খোলা আকাশের নিচে ব্রাহ্মণবাড়িয়ার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও এবার ছিল তার ব্যতিক্রম। করোনার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী মসজিদে মসজিদে নিরাপদ দূরত্ব বজায় রেখে আদায় করা হয় ঈদের নামাজ।
করোনা পরিস্থিতির কারণে খুলনা সার্কিট হাউসের পরিবর্তে এবার ঈদের প্রধান জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করেন মুসল্লিরা। নামাজ শেষে সারা বিশ্বের করোনা মুক্তির জন্য দোয়া করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। প্রতি বছরই আমরা ময়দানে নামাজ পড়ি, গত বছর আর এই বছরটা একটু ভিন্ন। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠে। মাস্ক ছাড়া মুসল্লিদের প্রবেশে ছিল পুলিশের কড়াকড়ি অবস্থান। বরিশালেও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে করোনা সংক্রমণ রোধে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় না করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। আমার অনুরোধ থাকবে বরিশালবাসীর প্রতি, আমরা ঘরে কাটাই আমাদের এই ঈদটা, আমাদের পরিবারের সাথে কাটাই, নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি। এছাড়া মুন্সিগঞ্জ, রাজশাহী, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজনীতিবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ এক কাতারে ঈদের জামাত আদায় করেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার হাসপাতালের বিছানায় কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হলেও সার্বিক অবস্থা এখনও জটিল রয়ে গেছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়ার এবারের ঈদ কাটছে সেখানকার করোনারি কেয়ার ইউনিট সিসিইউ এর বিছানায়। বিকেলে তার সাথে দেখা করেন ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিস ফাতেমা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের বিধিনিষেধ থাকায় এর বাইরে আর কেউ তার সাথে দেখা করার কোনো সুযোগ পাননি। তাই হাসপাতালের বিছানায় অনেকটা একাকী কাটে বেগম জিয়ার ঈদ। বেগম জিয়া হাসপাতালে তাই ঈদ উপলক্ষে তেমন কোনো আয়োজন নেই বিএনপির। সকালে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া ও মোনাজাত শেষে দেশবাসীর উদ্দেশ্যে বেগম জিয়ার ঈদ শুভেচ্ছা জানান তিনি। ধীরে ধীরে বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। ম্যাডাম অতি ধীরে ধীরে হলেও তিনি ইমপ্রুভ করছেন। তবুও ডাক্তার সাহেবরা কালকে আমাকে বলেছেন যে স্টিল হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল, এখনও ক্রিটিক্যাল রয়েছে, তবে অনেকগুলো বিষয়ে তার উন্নতি হয়েছে এবং তারা খুব আশাবাদী যে অতি শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। সরকারের নীতিগত ভুলের কারণে দেশের জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শুধু তাদের ভুল সিদ্ধান্তের কারণে একদিকে তারা লকডাউন বলছে কিন্তু কোনো লকডাউন পালন হচ্ছে না, গণপরিবহন বন্ধ করেছেন কিন্তু বন্ধ হচ্ছে না। আজকে যদি আপনার এই ঘটনাগুলো না ঘটতো এবং যদি সঠিকভাবে পরিকল্পনা করে যদি লকডাউনটা করতেন তাহলে কিন্তু আজকে এই অবস্থা তৈরি হতো না। হয়রানি, নির্যাতন ও মামলার কারণে বিগত এক যুগ ধরে বিএনপি নেতাকর্মীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সত্যি কথা বলতে কি গত এক যুগ ধরেই আমাদের ঈদ নেই। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আতঙ্ক নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে করোনা নিয়ন্ত্রণে দেশের সবাইকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার সকালে বঙ্গভবনে সীমিত পরিসরে ঈদের জামাতে নামাজ আদায় শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপ্রধান। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এবারও ঈদগাহের পরিবর্তে বঙ্গভবনেই ঈদের জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি। সকাল 10টায় বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে আয়োজিত জামাতে নামাজ আদায় করেন তিনি। এ সময় সামাজিক দূরত্ব মেনে নামাজে অংশ নেন রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য লকডাউন দিয়ে করোনা মোকাবেলা করা সম্ভব নয়, এজন্য স্বাস্থ্যবিধি মেনে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। করোনার কারণে বাংলাদেশের জনগণের জীবন জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। তাই জীবন জীবিকাকে সচল রাখতে হলে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। আতঙ্কিত না হয়ে করোনা নিয়ন্ত্রণ কাজ করতে হবে। আর এই জন্য দরকার দেশের প্রতিটি নাগরিককে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্থাৎ মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা। করোনা পরিস্থিতির বৈশ্বিক বিপর্যয়ের কারণে টিকা কার্যক্রমে সাময়িক সমস্যা হলেও সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের জোর প্রচেষ্টা চালাচ্ছে। আমি আশা করি এই সমস্যারও আশু সমাধান হবে ইনশাল্লাহ। ঈদ আনন্দের আঁচ নেই রাজধানীর হাসপাতালগুলোতে। সংক্রমণের হার কমলেও মহামারী দূর না হওয়ায় বসে থাকার ফুরসত নেই কারোই। তাই তো নতুন পোশাক নয়, মাস্ক, পিপিই পরে করোনা যুদ্ধে চিকিৎসক, নার্স।
এদিকে দেশে ২৪ ঘন্টায় করোনায় ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন ২৬ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ৮৫০ জন। কালকে রোজা থেকে ইফতারি খুলছিলাম, কিছু পানিও খাইনি, মেয়ের ভেতরে এক মা করোনার সঙ্গে যুদ্ধ করছে তার অনাগত সন্তানকে গর্ভে নিয়ে, বাইরে আরেক মায়ের আর্তনাদ। আল্লাহর কাছে এইটুকু চাই, আমার মেয়ের করোনা গ্রাস করেছে দুনিয়া, তাই তো ঈদটাও অন্যরকম। তবে সেই ঈদেরও ছিটে ফোঁটা আসেনি এখানে। হাসপাতালের বিছানায় এক একজন লড়ছে অদৃশ্য এই ভাইরাসের সঙ্গে, আর বাইরে প্রতিটি ক্ষণ শঙ্কার। ওরও তো মনে ছিল আনন্দ, কিন্তু সেই আনন্দটা তো বিলীন হয়ে গেছে। না, কান্নাকাটি করেনি, অসুস্থ মানে দাঁড়াইতে পারতেছিল না, তাই বললাম যাও তো বেটা শুয়ে রাখো, শুয়ে থাকো, মন খারাপ আর কি। এবার আসি আসল যোদ্ধাদের কথায়। ঈদের দিনে সবাই যখন তৈরি হচ্ছে নতুন কাপড় নিয়ে, ঠিক তখনই আমাদের স্বাস্থ্যকর্মীরা মাস্ক আর পিপিএ পরে তৈরি হচ্ছে যুদ্ধে নামতে। এবারের ঈদটা না হয় তোলাই থাকলো, পৃথিবী স্বাভাবিক হলে আনন্দটা পুষিয়ে নেওয়া যাবে। পেশেন্টকে ভালো করতে পারলে সেটাই আমাদের ভালো লাগে, এইটাই আমাদের স্যাটিসফ্যাকশন। পেশেন্ট সুস্থ হয়ে যায়। পিপি পরে আসছে, এটা আসলে পেইনফুল ব্যাপার আমাদের জন্য আজকের দিনে, অন্তত পড়তে হবে, এখন কিছু করার তো নেই। ঈদের দিনেও কোভিড টেস্টের বুথে ভিড় করেছেন অনেকে। কেবলই ঈদুল ফিতরই নয়, আরও কত উৎসব যে মাটি চাপা পড়েছে এই করোনার থাবায়। তাই তো এই করোনার ছোবল থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার বারবার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে ঈদ উদযাপন চিকিৎসকের জন্য নতুন নয়। প্রতিবছর রোগীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হয় তাদের। নিজ পরিবার ছেড়ে উৎসবের ছুটিতেও রোগীদের সেবায় নিয়োজিত থাকায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ রোগীরা। মুজাহিদ শুভর রিপোর্ট। পা ভেঙে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হওয়া কামরুল ইসলামের ছুটি হয়নি। কামরুলের মতো শত শত রোগীর নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ছুটি মেলেনি চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদেরও। ছুটির মধ্যেও পরিবার প্রিয়জন ছেড়ে চিকিৎসকরা নিয়মিত ওয়ার্ডে আসায় আপ্লুত রোগীরা। আমাদের একটা বড় ভাগ্যের ব্যাপার যে স্যাররা, বড় বড় স্যাররা আমাদের জন্য কষ্ট করে হলে আমাদের দেখাশোনা করতেছে, তাদের আনন্দ উল্লাস বাদ দিয়ে। আমার ব্যক্তিগত সুখ শান্তি অনেকটা এটা আমার উপর নির্ভর করে না। এই রোগীর কথাই যদি আমি ধরি, সে যেতে পারবে না, সে এখানে থাকবে, তাহলে আমি তাকে রেখে আমি ঈদে কীভাবে যাব? রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতিটি হাসপাতালে ঈদের ছুটিতে 70 থেকে 80% রোগী ভর্তি রয়েছে। রোগীরা তো এমনিতেই ধরেন ওইভাবে তারা খাওয়ার প্রতি আগ্রহ কম থাকে, তারপরেও ঈদ যেহেতু একটা উৎসব, সেজন্য আমরা চেষ্টা করি তাদেরকে এই উৎসবের যে ফ্লেভারটা দেওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন, শুধু এই ঈদ নয়, 2019 সালে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের পর থেকে কোভিডের দ্বিতীয় ঢেউ অবধি সব ঈদেই হাসপাতালে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেশের যে কোনো দুর্যোগে নিরবিচ্ছিন্ন সেবা চিকিৎসকের শপথ। পেশেন্টকে নিয়ে বেশি আমরা আতঙ্কিত ছিলাম, তাদের সেবাটা বেশি আমাদের ইম্পর্টেন্স। অনেক পেশেন্ট মারা গিয়েছে যারা হাসপাতালে ভর্তি, তাদের জন্য কষ্টটা পেয়ে তখন ওই কষ্টটা কিন্তু অনেকটাই ভুলে যাওয়া হয়। শুধু কোভিডেই 1.25 বছরে দেশে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক চিকিৎসক। তাদের পরিবারের ঈদের কথা ভাবলে নিজেদের ঈদের খুশির সীমা সীমিত হয়ে যায় বলে জানিয়েছেন এই চিকিৎসক। তাদের পরিবারের কথা চিন্তা করলে আমাদের কাছে সেই কষ্টটা, বা আমরা যে আমাদের পরিবারের সাথে আপনার উৎসবমুখর পরিবেশে এখন ঈদ করতে পারছি না, সেটা আমাদের কাছে কোনো কিছুই মনে হয় না। আমাদের কাছে মনে হয় যে আমরা যেভাবে আছি পরিবার নিয়ে, অন্তত পরিবার নিয়ে তো আমরা থাকতে পারছি, দেশের মানুষের সেবা করতে পারছি। বহির্বিভাগ বন্ধ থাকলেও এবার ঈদে খোলা রয়েছে হাসপাতালের অন্তর্বিভাগ ও জরুরি বিভাগ। সেবা মিলবে 24 ঘন্টায়। আমাদের হাসপাতালে এই ঈদের মধ্যে আরও চাপ বাড়ে, এই চাপ বাড়ার জন্য আমরা ইমার্জেন্সি রোস্টার করি। হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী থেকে চিকিৎসক, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে ছুটি পাননি কেউই। তবে তারা বলছেন, রোগীদের মুখে ফুটে ওঠা হাসির মাঝেই তারা খুঁজে পান ঈদের সীমাহীন আনন্দ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে নানা বিধিনিষেধের আওতায় বন্ধ বিনোদন কেন্দ্র। ঈদ আনন্দ উপভোগে ঘরবন্দি নগরবাসী তাই ভিড় করেন খোলা স্থানে। শিশু পার্কে মজার রাইড চড়ানো কিংবা চিড়িয়াখানায় বাঘমামার দর্শন করাতে না পেরে শিশুদের নিয়ে পার্ক বা লেকের পাড়ে যাচ্ছেন অভিভাবকরা। ঈদের খুশিতে নিজেকে রাঙাতে ছোট ছোট শিশুরা ঈদের দিন বিকেলে এসেছিল শিশু পার্কে, কিন্তু লকডাউনের কারণে সব বন্ধ, তাই ছোট ছোট চোখগুলো পার্কের রাইড খুঁজে বেরিয়েছে গ্রিলের এপার থেকেই।
বাবা মায়ের হাত ধরে বেড়াতে আসা শিশুদের ঘরে ফিরতে হয়েছে মন খারাপ করেই। অনেক আশা নিয়ে আসলাম ঘুরতে, কিন্তু পারলাম না। বাচ্চারা ঘরে থাকতে থাকতে খুব নাভিশ্বাস উঠেছে। স্বাভাবিকভাবে সব তো আমাদের ভালোর জন্যই করা হয়েছে, কিন্তু শিশুদের আনন্দটাও মাথায় রাখতে হবে। মিরপুর চিড়িয়াখানার সামনে ভিড় ছিল আরও অনেক বেশি। দীর্ঘদিন ঘরবন্দি বাচ্চাদের বায়না মেটাতে বাবা মায়েরা এসেছিলেন ঠিকই, কিন্তু তাদেরও ফিরতে হয়েছে সন্তানদের বাঘ মামা কিংবা বানরের লাফালাফি না দেখিয়েই। ঈদের দিন আসছিলাম, এখন বন্ধ রয়েছে, সেজন্য মন খারাপ। একটু খোলা থাকবে, ঘুরবে, তারা তো আর বোঝে না লকডাউন কি, রুমের ভেতরে আর কতকাল বন্ধ থাকবে। ঈদের দিন তোরা ঘুরতেই চায়, এর জন্য আগ্রহ করে আসছে বাচ্চারা যে ঘুরবো। তবে ইটপাথরের এই নগরবাসীর সবশেষ আশ্রয় হাতির ঝিল তাদেরকে খালি হাতে ফেরায়নি। ঈদের দিনের বিকেল থেকেই আঁকাবাঁকা লেক আর সবুজের মাঝে একটু নিঃশ্বাস নিতে সেখানে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই ঘুরে বেরিয়েছেন হাতির ঝিলের মাঝে চলা ছোট ছোট নৌযানেও। তবে অনেক ক্ষেত্রেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। ঘরে আর ভালো লাগে না, একটু যা ঘোরাঘুরি করলাম, হাতির ঝিলে আসলাম, একটু ভালো লাগবে। ঈদের সময় মোটামুটি ঢাকা শহর এমনি ফাঁকা থাকে, এবার যেরকম আছে আগের চেয়ে অনেকটা বেশি ফাঁকা, তবে মোটামুটি ইনশাল্লাহ খুব ভালোই আর কি। করোনার ভয় তো আছেই, তারপরেও এতদিন ঘরে আটকা ছিলাম, আজকে একটা দিন ধর্মীয় উৎসব। লকডাউনের মধ্যেও ঈদ উদযাপন করতে বের হওয়া সবারই প্রত্যাশা ছিল যেন আগামী বছর করোনা মুক্ত পৃথিবীতে ঈদ করতে পারেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের জনমানবহীন ভাষাঞ্চরে প্রথমবার আয়োজিত হলো ঈদের জামাত। নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আপত্তি জানিয়ে দুটি জামাতের শরিক হন ৮,৫০০-এর বেশি রোহিঙ্গা। আর প্রশাসনের নানা আয়োজনে ঈদের আনন্দে মাতে পুরো ভাষাঞ্চর। শাখাউত্তিপুর ক্যামেরায় ভাষাঞ্চর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভাষাঞ্চলের বাসিন্দা ১৮,৫০০ রোহিঙ্গার জন্য আজকের ঈদের দিনটি একেবারে অন্যরকম। কুতুপালংয়ের গিঞ্জি ক্যাম্প জীবন থেকে ভাষাঞ্চলের খোলামেলা পরিবেশ, যে কারণে ঈদ জামাত শুরুর অন্তত ১ ঘন্টা আগে ওয়ারহাউসমুখী হয় ভাষাঞ্চলের রোহিঙ্গারা। একসময়ের জনমানবহীন এই ভাষাঞ্চলে বসতি স্থাপন হয়েছে মাত্র ৬ মাস। এর মাঝে চলছে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনধারা। আর এবারেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দুটি ঈদ জামাতের, যেখানে অংশ নিয়েছে ৮,৫০০-এর বেশি রোহিঙ্গা। ঈদের নামাজ শেষে মোনাজাতে ফুটে উঠেছে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আকুতি। সাথে ছিল মানবিক রাষ্ট্র হিসেবে তাদের আশ্রয়দাতা বাংলাদেশের সমৃদ্ধি কামনা। মানুষ যাদের শৃঙ্খলার মতো চলি পারে, রোহিঙ্গা যাদের সুন্দর চলি পারে, দোয়া করো। গত বছরের ৪ ডিসেম্বর থেকে উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গাদের ভাষাঞ্চলে আনার প্রক্রিয়া শুরু হয়। ৬ দফায় আনা হয়েছে ১৮,৫০০ রোহিঙ্গাকে। আর এসব রোহিঙ্গার ভাষাঞ্চলের পতন ঈদ হয় প্রশাসনও তৎপর ছিল আনন্দ আয়োজনে। ভাষাঞ্চল এখন যথেষ্ট লাইভলি এবং তারা অবশ্যই অনেক ভালো অবস্থায় আছে। নামাজ শেষ হতেই ঈদের আনন্দে মেতে ওঠে পুরো ভাষাঞ্চল। ক্লাস্টারের সামনে বসে যায় মেলার আয়োজন। সবার মুখে ছিল বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা। ঈদগাহ সাজায় নামাজ পড়ে তাহলে আর দেশত ফিরে যায় নামাজ পড়ে ফাইজম বলে আর বেশি আশা করি। আর আছে সুবিধা করছে আছে বা হানার খাদ্যের ব্যবস্থা করে দেয়। তবে সবচেয়ে বেশি আনন্দ ছিল রোহিঙ্গা শিশুরা। তাদের জন্য ছিল নানা ধরনের খেলার আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৫০০-র বেশি রোহিঙ্গা শিশু। খেলা শেষে পুরস্কার পেয়েছে বিজয়ী রোহিঙ্গা শিশুরা। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দূরপাল্লার বাস চালু সহ ৫ দফা দাবিতে ঈদের দিন সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করলেন পরিবহন শ্রমিকরা। রাজধানী সহ বিভিন্ন বাস টার্মিনালে অবস্থান নিয়ে সরকারের কাছে প্রণোদনারও দাবি জানান মালিক শ্রমিক নেতারা। এতে অংশ নিয়ে শ্রমিক নেতা এমপি শাহজাহান খান বলেন, দূরপাল্লার বাস বন্ধের সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়নি। চলতি বছর মার্চে হঠাৎই করোনার ঊর্ধ্বগতি দেখা দিলে এপ্রিলের ৫ তারিখ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ফলে বন্ধ হয়ে যায় গণপরিবহন সহ দূরপাল্লার বাস। এতে কর্মহীন হয়ে পড়েন পরিবহন সংশ্লিষ্ট দেশের প্রায় ৭০ লাখ শ্রমিক। ঈদের আগে মহানগর ও জেলা পর্যায়ে গণপরিবহন চালু হলেও বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালে অবস্থান করেন পরিবহন সংশ্লিষ্টরা। শ্রমিকরা জানান, প্রায় ১.৫ মাস কাজ বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। আমাদের গাড়ির চাকা ঘুরলে পয়সা, না ঘুরলে পয়সা নেই। আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের বাড়িঘর আছে, আমরা ঘর ভাড়া আছে, আমরা তো কোনো কিছু করতে পারতেছি না। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিক নেতা সংসদ সদস্য শাহজাহান খান বলেন, চলমান লকডাউনে সরকারকে দূরপাল্লার বাস
বন্ধের যে পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন তা বাস্তবসম্মত হয়নি। স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগটা করে দিলে এটা সচল থাকতো, কিন্তু আমরা দেখলাম ঢাকা শহর যারা ছাড়ছেন তারা হুমড়ি খেয়ে পড়লো, ফেরিঘাটে সমালোচনা করছিলাম। আমরা বলছি বিষয়টা ওনাদের এই প্রস্তাবটা বাস্তবসম্মত হয়নি। এদিকে রাজশাহী ও বগুড়ায় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে একই দাবিতে অবস্থান করেন শ্রমিকরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা 28 বাংলাদেশের মধ্যে 3 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তারা ভারতীয় ধরনে আক্রান্ত কিনা জানতে ঢাকায় নমুনা পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে যশোরে হাসপাতাল থেকে পালানো ভারত ফেরত করোনা রোগীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। গত 10 মে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ 28 জনকে আটক করে বিজিবি। ওই দিন তাদের জামিন নামঞ্জুর করে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেন আদালত। শহরের আজাদ রেস্ট হাউসে কোয়ারেন্টাইনে নিয়ে 12 মে তাদের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে তাদের মধ্যে 3 জনের করোনা পজিটিভ আসে। এরপর আক্রান্তদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্ট ইউনিটে রাখা হয়েছে। তারা ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত কিনা তা জানতে নমুনা ঢাকায় পাঠানো হবে বলে জানান সিভিল সার্জন। তাদের 28 জনের মধ্যে 3 জনের তো তাদের আমরা হসপিটালে আমাদের করোনা সেন্টারে তাদের বর্তমান অবস্থা ভালো আছে, কিন্তু এটার ভারত ভ্যারিয়েন্ট কিনা এটা জানার জন্য আমাদের আইসিসিআরে আমরা আগামীকাল তাদের স্যাম্পল পাঠাবো। এদিকে এখনো খুঁজে পাওয়া যায়নি যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত করোনা রোগী ইউনুস আলী গাজীকে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে ফিরে আসা কোয়ারেন্টাইনে থাকা 252 জন বাংলাদেশির মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। দুপুরে শহরের আশিক প্লাজা আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। এ সময় পোলাও, কুরমা, খাসির রেজালা, চিকেন রোস্ট, ডিমের কুরমা, সেমাই, পায়েস ও কোমল পানীয় দেওয়া হয়। একই সময়ে শহরের হোটেল অবকাশ, হোটেল তাজ, গ্র্যান্ডে মালেক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের মধ্যে একই ধরনের খাবার বিতরণ করা হয়। এছাড়া আখাউড়া উপজেলার 9 স্টার ও রজনীগন্ধা আবাসিক হোটেল এবং বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ভারত ফেরত নাগরিকদের মাঝেও উন্নত খাবার বিতরণ করা হয়। পদ্মা সেতুতে প্রায় 5000 শ্রমিক ঈদে ছুটি না নিয়ে কাজ করছেন পুরোদমে। দিনরাত চলছে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সক্ষমতার স্মারক সেই পদ্মা সেতু সে এই ঈদেও কিন্তু বন্ধের মধ্যে কাজ চলেছে এবং এই ঈদের ছুটিতে কিন্তু গেলকাল যেমন কাজ চলেছে আজও কাজ চলছে এবং এটি হচ্ছে যে এই পদ্মা সেতুর অগ্রযাত্রার একটা অপ্রতিরোধ যে অগ্রযাত্রা চলছে সেটিরই কিন্তু নমুনা। এখানে যে সর্বাত্মক লকডাউন চলছে, এই লকডাউনের কারণে যে করোনা মোকাবেলার পাশাপাশি এই কাজের এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এই পদক্ষেপ, কারণ এখানে দেশি বিদেশি প্রায় 5000 কর্মী রয়েছেন, তারা কিন্তু সবাই কাজ করছেন। কারণ এখানে যারা এই করোনার কারণে বেরিয়ে যান তাদের কিন্তু আবার এখানে কাজে প্রবেশ করতে আবার কোয়ারেন্টিনে থাকতে হয় 14 দিনে। এসব নানা কারণে কিন্তু এখানে কর্মীরা ছুটি নেননি এবং দেশে যেহেতু সরকার ঘোষণা দিয়েছে যে এক স্থান থেকে আরেক স্থানে না যাওয়ার জন্যে, এইসব কারণেই কিন্তু এখানকার যারা কর্মী আছেন এর মধ্যে এই প্রায় 5000 কর্মীর মধ্যে কিন্তু অধিকাংশই বাঙালি এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আসছেন কাজ করতে, বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। প্রকৌশলী পর্যায়ে যারা আছেন তারাও এখানে অবস্থান করছেন সপরিবারে এবং যারা শ্রমিক রয়েছেন, যারা টেকনিশিয়ান আছেন প্রত্যেকে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা এই আমাদের কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিলেন যে বাঙালি জাতির যে বীরত্ব গাথা এবং এই দেশপ্রেম সবকিছু জড়িয়ে আছে পদ্মা সেতুর সঙ্গে। এসব কিছু মিলেই যে পদ্মা সেতুকে নির্দিষ্ট সময় শেষ করার জন্যই কিন্তু তারা এই অনেক রকম ত্যাগ স্বীকার করতে বাধ্য আছেন এবং এখানে যে 3 শিফটে কাজ হয়, আপনারা জানেন যে 3 শিফটে কিন্তু অন্যান্য দিন যেমন কাজ হয়েছে এই ঠিক ওরকমই কিন্তু ঈদের দিনও কাজ চলেছে এখানে এবং
বিদেশি যারা আছেন তারা এখানে কাজ করেছেন এবং তাদের যে ঈদের যে প্রক্রিয়া বা খাওয়া দাওয়া সেগুলো কিন্তু এখানে একটা ভালো ব্যবস্থা করা হয়েছিল, যে ঈদটা এখানেই তারা করতে পেরেছেন, কাজও করেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই পদ্মা সেতুর যে অগ্রযাত্রা সেটি কিন্তু অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আপনারা জানেন যে এ পর্যন্ত পদ্মা সেতুর যে সার্বিক অগ্রগতি সেটি কিন্তু 85% ছাড়িয়ে গেছে, আর মূল সেতুর অগ্রগতি কিন্তু 93.25-এরও বেশি। এবং পদ্মা সেতুর যে প্রতি মাসে এবং সপ্তাহান্তে বা এই অগ্রগতি রিপোর্ট দেয়, সেখানে কিন্তু আমরা যেই রিপোর্ট পাচ্ছি তাতে যে এখন পূর্ণাঙ্গ সেতু দৃশ্যমান হয়ে যাওয়ার পরে গেল ডিসেম্বরে যে দৃশ্যমান হয়ে গেছে, তারপর কিন্তু 1 মে সেতুর যে ভায়াডাক্ট সংযোগ সেতু সবকিছু মিলিয়ে কিন্তু যে মূল সেতু 6.15 এবং ভায়াডাক্ট মিলে যে 9.14 কিলোমিটার এই পদ্মা সেতু, সেটা কিন্তু পূর্ণাঙ্গ দৃশ্যমান। এখন রাস্তা থেকে সরাসরি কিন্তু মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে গিয়ে নামা যাবে পায়ে হেঁটে, সেই পরিস্থিতি চলমান রয়েছে। এবং এই সেক্টরে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে যে আপনার এই রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, প্যারাপেট ওয়াল যেটি রেলিং এবং রেলওয়ে স্ল্যাব বক্স, এরকম নানা আইটেমে কিন্তু কাজ চলছে। কিন্তু এরই মধ্যে কিন্তু যেটি আই গার্ডার রয়েছে ভায়াডাক্টের, সেগুলো কিন্তু শতভাগ সম্পন্ন হয়ে গেছে এবং যেটি সুপার টি গার্ডার সেটি কিন্তু শতভাগ সম্পন্ন হয়ে গেছে। আর পদ্মা সেতুর যে রোডওয়ে স্ল্যাব সেটি কিন্তু প্রায় 84% অগ্রগতি, আর পদ্মা সেতুর যে রেলওয়ে স্ল্যাব সেদিকগুলো কিন্তু 90% ছাড়িয়ে গেছে। আর আমাদের যেই কাজগুলো এখন অর্নামেন্ট কাজ হিসাবে চলছে বলে পদ্মা সেতু প্রকল্প পরিচালক জানিয়েছেন, সেগুলোর মধ্যে প্যারাপেট ওয়াল যেটা রেলিং সেগুলো কিন্তু অলরেডি 14% ছাড়িয়ে গেছে। এই যে এরকম যে অগ্রগতি, সেই অগ্রগতি যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদ্মা সেতু কিন্তু এই পূর্ণাঙ্গ দৃশ্যমান হওয়ার পর থেকে যে কাজের গতি সেই গতি কিন্তু সন্তোষজনক। এবং এবার যে এখন মে মাস চলছে, এখন কিন্তু নদীতে অত স্রোত নেই এবং এই স্রোত না থাকবার কারণে কিন্তু এই বিভিন্ন যে স্ল্যাব বসানো, তাদের যে ট্রেনগুলো নিয়ে যাওয়া এবং অন্যান্য কাজের অগ্রগতি, নদী শাসনের অগ্রগতি, সেগুলো কিন্তু অনেক বেশি দ্রুত এগিয়ে চলছে। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতুর যে ঈদে বন্ধের ছুটিতে শ্রমিকরা কাজ করছেন সেই অগ্রগতি সর্বশেষ। সাদিয়া। মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকায় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। মসজিদে এক সারিতে নামাজ পড়া ছাড়া মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের এই দিনের সঙ্গে অন্য দিনগুলোর খুব একটা পার্থক্য নেই তিস্তাচরের গ্রামগুলোতে। করোনার বিস্তৃতি ঠেকাতে লকডাউনের এই ঈদ অবুঝ শিশুদের মনে কিছুটা আনন্দ জোগালেও কর্মহীন মানুষের মনে পাথর চাপা দীর্ঘশ্বাস। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। স্বাভাবিক সময় সকাল সকাল ঈদগাহে ঈদের নামাজের তোড়জোড় থাকলেও গত বছর থেকে বেশ খানিকটা বেলা করেই জামাত হচ্ছে গঙ্গাচড়া উপজেলার চর ইসলির মসজিদে। ঈদগাহ ঘিরে এবার মেলা নেই, রঙিন কাগজের ঘূর্ণি, রং বেরঙের বেলুন, প্লাস্টিকের বাঁশি ভেপুর দোকান বসেনি, নেই মাটির চাকার ঝাঁঝর গাড়ির শব্দ। করোনা মহামারীর ঝাপটায় বিরস উৎসবের কোলাহল নেই, ফ্যাকাশে সব রং। বাড়ি কোথায় যাই কোথায় না যাই, নাই টাকা নাই পয়সা নাই, কোনো কিছু কি করি। বাড়ি ঘর মাটি ঘাটি ঘর দুয়ার সব গেল, আর কোনো মাথায় আসি ওটা তো থাকবে পাই না, একটা মন অশান্তি। বাবা ঈদকে তো কাজ করতে পালন করতেছি, মানুষের কাজ করি, কামলা না খেলে তো আমাদের ভাত পেটে যায় না। প্রথমবার লকডাউনের পর বাইরে যাওয়া শ্রমিকেরা আবার দ্বিতীয় লকডাউনে ঘরে। গার্মেন্টসে কাজ করা দক্ষ কর্মীদের অনেকে এখন ধান কাটার শ্রমিক। এমন বিপর্যয়ে ঈদ খুব একটা রেখাপাত করেনি মানুষের প্রাণে। টাকা পয়সা থাকলে তাহলে একটা আনন্দ থাকতো, বাড়িতে ফ্যামিলি নিয়ে তারা ঈদ আনন্দের মতন কাটাইতো, সেটা আর কি এবছর কাটাইতে পারলাম না। সরকারিভাবে যতটুকু সহায়তা দেওয়া হয়েছে এটা আমি মনে করি এবার ঈদে পর্যাপ্ত নয়। আরও তার কারণ করোনাকালীন সময়ে মানুষের যেহেতু রুজি রোজগার নাই,
আরও যদি পর্যাপ্ত একটু বেশি দেওয়া হতো তাহলে আরও ভালো হতো আমার মনে হয়। করোনা ক্রান্তিতে বেকার হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সরকার থেকে 500 টাকা করে দেওয়া হয়েছে, আর ভিজিএফ হিসেবে গ্রামের অনেকে পেয়েছেন 450 করে টাকা। রতন সরকার, সময় সংবাদ, চরইচলি, গঙ্গাচর। শহুরে জীবনের বাইরে গ্রামীণ ঈদ আসে ভিন্ন আবহে। শহুরে ফ্ল্যাট সংস্কৃতিতে স্বজন ছাড়া ঈদের আনন্দ তেমন না জমলেও দীর্ঘদিন পাশাপাশি কাটিয়ে দেয়া গ্রামীণ জনপদে ঈদ আসে দ্বিগুণ আনন্দে। তেমনই এক আয়োজন নিয়ে জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন ফারুক মোল্লা। ঈদের সকাল, সাবিহা বেগমের ব্যস্ততা তাই অসীম। কাকডাকা ভোর থেকে শুরু হওয়া আয়োজনে অবসর পাননি নতুন শাড়ি পরার। তারপরও অপার্থিব আনন্দে খুশি যেন থামছেই না। খাওয়া দাওয়া দেন লাগে, এই জন্যই আমি অন্তরি গোসল করে নতুন কাপড় পরতে পারিনি। গ্রামের নাম চণ্ডীপুর। ঈদের রং আবহমান বাংলার অন্য গ্রামের মতোই এখানে। সকাল হতেই গ্রামে গ্রামে চলে সুখের আয়োজন। গোসল কইরা কাপড় চোপড় পরি, পইরা ছেলে মেয়েদের সবাই রে কোলাকুলি কইরা ঈদের শুভেচ্ছা জানাই। ঈদে কিশোরীদের আনন্দ বাড়ে হাতে মেহেদি পরায়। খুনসুটিতে উচ্ছলতার আয়োজন বাড়েছে। অনেক রং লেগে যায়, কারণ বছরে একবার এই দিনটা আসে। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এই মেহেদিটা দেই। ঈদের আনন্দ ভিন্ন রকম আবহ নিয়ে আসে গ্রামীণ জনপদে। এখানকার মানুষগুলো একে অপরের খুব চেনা, খুব আপনজন এবং খুব পরিচিত জন। এবং প্রতি বছর ঈদ আগামী বছরটা ভালোভাবে কাটানোর জন্য জ্বালানি হিসেবে কাজ করে গ্রামীণ এই জনপদে। সালামি দেয়া নেয় ঈদের আনন্দ বাড়ে বহুগুণ। কে কত বেশি নিতে পারবে তারই যেন প্রতিযোগিতা চলে এখানে। দীর্ঘদিন পরে দেখা বন্ধুদেরও চলে অন্তহীন আড্ডা। ঈদের দিনটা ভাই ব্রাদারদের সাথে সবাই একসাথে মিলিত আছি, অনেক ভালো লাগতেছে। গ্রামে ঈদের নামাজ অন্যরকম আবহে আসে। সবাই যেন সবার স্বজন। সুখের সীমা নেই, তবে প্রার্থনায় ঠিকই আছে করোনা থেকে মুক্তি পাবার আকাঙ্ক্ষা। যাতে করোনাতে মুক্ত থাকে এই দোয়াই করলাম। ছেলেমেয়েরা একসাথে থাকতাম, সারা রাত্র হই হুল্লা করতাম, কিন্তু এখন সেই অবস্থা আমাদের নাই। যারা ছেড়ে গেছেন তাদের জন্য রয়েছে ওপারে ভালো থাকার কামনা। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যেন তিনি তাদেরকে কবরের মধ্যে শান্তিতে রাখেন। গ্রামীণ জনপদে আনন্দের সময় চলে বেশ কয়েকদিন। যে আয়োজনে বাড়ির ভ্রাতৃত্ব আর মমত্ববোধ, বাড়ে সৌহার্দ্য, আরো দৃঢ় হয় গ্রামীণ সম্পর্ক। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, চণ্ডীপুর, কেরানীগঞ্জ। টানা 2 মাসের নিষেধাজ্ঞা, চলমান লকডাউন ও মাছের আকালে ত্রিমুখী সংকটে ঈদ আনন্দ বঞ্চিত ভোলার মেঘনা তেঁতুলিয়া পাড়ের ইলিশ শিকারীরা। দীর্ঘ সময় কর্মহীন থাকায় সংসারে অচলাবস্থা। জেলেপল্লীর শিশুদের গায়ে ওঠেনি নতুন জামা। সেমাই ফিরনির আয়োজন ছাড়াই বছরের অন্য দিনের মতো ডাল ভাতে কাটছে মৌলিদ ঈদ। আর পরিবারের খাবার জোগানোর তাড়নায় অন্য দিনের মতোই জাল নৌকা নিয়ে নদীতে ছুটেছেন অনেকেই। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ধনিয়ার মেঘনা পাড়ের জেবল হক ও রানু দম্পতির 12 সদস্যের সংসার চলে মেঘনায় মাছ ধরে। কিন্তু গত 2 মাসের নিষেধাজ্ঞার পরও মাছের আকাল। ধার করা টাকায় ঈদের সকালে কিছু সেমাই চিনির আয়োজন করলেও পরিবারের কারোর ভাগ্যে জোটেনি নতুন পোশাক। আর প্রতিবেশী নূরজাহান বেগম নদীতে মাছ ধরতে যাওয়া নাতি সাইফুলের ফেরার অপেক্ষায়। মাছ বিক্রির টাকায় সেমাই চিনি নিয়ে ফিরলেই চুলায় রান্না উঠবে ঈদের। ছোট বলা টাকা আমার জোতা কিনে দাও, মাথার বলা আমার এক জোড়া কাপড় কিনে দাও। পোলানের এখন জামা কাপড়, এক জোড়া জোতা, হ্যাঁ তা নিয়ে দিতাম পারলাম না। নদীতে জেলে গেছে মাছ ধরতে, যে মাছটা যদি পায় তাহলে কিছু খাদ্য খানা তৈরি করতাম, মাছ যদি না পায় তাহলে আর তৈরি করতাম না। একই চিত্র ছিল মেঘনা পাড়ের জেলেপল্লীর অধিকাংশের। গাঙে মাছ নেই, ডাঙায় কাজ নেই। সরকার অভিযান দিছে, অভিযান জেলে পালন করছে, এখন আবার লকডাউন, নদীত মাছ নাই, তোরে কোনো কাজ কাম নাই। এই অবস্থায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী সমাধানের তাগিদ জেলে সমিতির এ নেতার। সরকার এই সময় অবসরের পাশাপাশি যদি জেলেদেরকে অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের আওতা নিত, তা আমাদের মনে হয় জেলেরা কিছুটা আনন্দে ঈদ করতে পারত। মেঘনা তেঁতুলিয়া মাছের অভাবে থাকা জেলার প্রায় 1.5 লাখ ইলিশ শিকারীর অধিকাংশেরই মলিন ঈদ কেটেছে। সময় সংবাদ, ভোলা। মহামারীর দাপটে থমকে আছে দুনিয়া। দেশেও চলছে করোনা ঠেকানোর নানা তোড়জোড়। বড়রা তবুও কোনো না কোনোভাবে বেঁচে বর্তে আছেন, কিন্তু কিভাবে টিকে আছে পথের শিশুরা? বাবুল হোসেনের ছবিতে
অভিভাবকহীন সেই সব পথশিশুদের খবর নেবার চেষ্টা করেছেন আতিকুর রহমান তমাল। যার যা নেই সে সেটিরই কদর বোঝে বেশি। ভাইকে সাক্ষী রেখে ঘরহীন মরিয়ম কি সে কারণেই ঘর বানাতে ব্যস্ত। তোমার হাত কোথায়? আমার আব্বু গেছে গা। কোথায় গেছে? পিসি। শুধু তো ঘর নয়, বাবা থেকেও নেই মরিয়মের। বাবা যে অন্য কোথাও ঘর বেঁধেছেন সেটিও জানা নেই মরিয়মের। বৈশাখের তপ্ত দুপুরটা যেন অনেক বেশি রুক্ষ মনিরের কাছে। শ্যামলের ফুটওভার ব্রিজই তার চেনা চৌহদ্দি। রমজান মাস, তার উপর লকডাউন। খাবারের হোটেলে কেউ বসে খেতে পারে না, তাই উচ্ছিষ্ট জুটছে না দিনের পর দিন। রুক্ষ শহরের সড়ক মারিয়ে মনিরকে দেখা যায় ভিক্ষুকদের শাড়িতে বসে পড়তে। সারাদিন না খেয়ে থাকি, সন্ধ্যার আজানের একটু আগে আগে খিচুড়ির প্যাকেট দেয়। শুধু মনির নয়, বন্ধু নাইমের দশাও একই রকম। স্কুল বন্ধ, ঘরে খাবার নেই, তাই ছোট্ট বৈশাখী মায়ের সাথে হাত পাততে বাধ্য হচ্ছে ভদ্র সমাজে। কারো কাছে জাদুর, কারো কাছে আবার মায়ার শহর ঢাকা। কিন্তু শুভ, তরিকুল কিংবা হাসানের কাছে এ শহর বড্ড নিষ্ঠুর। খাখা রোদের তপ্ত শহরে লেকের নোংরা পানিতে ছুটে বেড়ায় ওদের চুরি যাওয়া শৈশব। তোমার পায়ে কি হয়েছে? ব্যথা পাইছি, খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছি, হাতটা পড়ে ব্যথা পেয়েছে। আচ্ছা, কি দাও এখানে? কোনো ওষুধ দাও না? এনে গুছল করে জলে, তারপর দুর্বা ঘাস আছে না, ঘাস চাবাইয়া তারপর এনে দিয়ে তুই, তারপর জলাটা কমে যাবে। ধনী গরিব কাউকেই মানছে না এই করোনা মহামারী। এই মহামারী ঠেকাতে যে লকডাউন দেওয়া হচ্ছে সেটিকে বৈষম্যের লকডাউন বলছে এই শিশুরা। অনেক সময় বয়স্কদের শারীরিক শক্তির কাছে পেরে উঠতে না পেরে সাহায্য থেকেও বঞ্চিত হতে হয় শিশুদের। যে মানুষটা আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, এই এক বছরে সেই মানুষটাই, সেই মানুষদেরই একটা বড় অংশ আসলে নানাবিধ সংকটে জর্জরিত আর কি। শহরে সবচেয়ে করুণ দৃশ্য দেখা যায় ইফতারের আগে আগে। বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসে থাকা দোকানগুলোর সামনে ক্ষুধার চোখ অমানবিক। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। উৎসবের রং সবার জীবনে রঙিন নয়। কারো কারোর জন্য উৎসব আসে করুণ, কঠিন বাস্তবতা নেই। ঈদের দিন তেমনই কয়েকজনের গল্প নিয়ে প্রান্তি সারোয়ারের রিপোর্ট। সোহাগী বেগম নাম যতটা আদুরে, জীবনে তার ছিটে ফোটা নেই। ছলছলে দুটি চোখে ঈদের আনন্দ ঠাঁই পায়নি। এই বয়সে ভিক্ষাবৃত্তি ছাড়া আর উপায় বাকি, তাই হাত পাততে ঈদের দিনে ছুটে আসা। কাজ করতে পারি না, ছেলে গুদাম আছে বাজারে, পরে বেচে, পরে ঝাড়ু মারু দিয়ে রাখে, এলি দেয়, যাইরে দিলে বাইতে বাইতে। ঈদের দিনে যখন নতুন জামা পরে আনন্দে শিশুরা হুটোপুটি করছে, ছোঁয়া নামের এই শিশুটি মায়ের সাথে ভাইকে নিয়ে ছুটছে পেটের দায়ে। টাকা নাই, টাকার অভাবেই তো ঘুরে বেড়াচ্ছি। বস্তিতে বস্তিতে একই চিত্র, মলিন কাপড়, অনাহারে যাদের দিনপাত, খোঁজ রাখার তাদের আছেই বাকি। প্রতিদিনকার জীবন আর ঈদের দিনে নেই কোনো পার্থক্য। ঈদ এদের কাছে বাড়তি কোনো দিনের নাম নয়। প্রতিদিন যেমন ভোর হয়, সন্ধ্যা নামে আজকের দিনটাও তাই। আলাদা করে যদি কোনো প্রত্যাশা থাকে, তার নাম খানিকটা সহানুভূতি, একটু মানবিক আচরণ, কতকটা প্রত্যাশা পূরণের দায়িত্বভার গ্রহণের মানসিকতা। এই ছোট ছোট সদিচ্ছাই পারে পৃথিবীটাকে পাল্টে দিতে। আমরা তো মানুষ, সাধারণের বাইরে গিয়ে আরেকটু মানবিক তো হতেই পারি। তাহলেই তো সবার আনন্দের সঙ্গে দিন কাটে। সমস্ত জরাজীর্ণতা কেটে ঈদের আনন্দ সকলের মনকে স্পর্শ করুক, এমনটাই প্রত্যাশা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। জীবনের পড়ন্ত বেলায় ঈদের মতো খুশির দিনেও কেউ কাছে নেই। চাতক পাখির মতো অপেক্ষা করেও সন্তান স্বজনের দেখা নেই।
পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন দুর্ভাগাদের জীবনে তাই খুশি হয়ে ধরা দেয় না ঈদ। জীবনের খেরোখাতায় ফেলে আসা সুখস্মৃতিগুলো বৃদ্ধাশ্রমে হাজির হয় বেদনার অশ্রু হয়ে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। যৌবনের সবটুকু উজাড় করে সন্তানদের লালন পালনে দিয়েছেন, সব কষ্ট নীরবে সয়েছেন। বয়সের ভারে নুয়ে পড়া রোগ শোকে তাদের জীর্ণ শরীরের আশ্রয় এখন বৃদ্ধাশ্রম। ঈদের দিনে খোঁজও নিতে আসেনি সন্তান স্বজনদের কেউ। চোখের নোনা জলে ভাসছে অশীতিপর আজিমুদ্দিনের মতো পোড় খাওয়া মানুষগুলোর ঈদ। নিজে কাপড় নিয়ে নয়া কাপড় ছেলে পেলে দিছি, যে কত মহব্বত করেছি। এখন মনে হচ্ছে রে ওর থেকে ছেলে মেয়ে না পালে ভালো আছিল। এই বাবা মায়েরা হাড়ভাঙ্গা শ্রমের বিনিময়ে ঈদের আনন্দ কিনেছেন সন্তানের জন্য। আজ হিসেবের খাতায় সবই যেন শূন্য। রক্তের সম্পর্কের মানুষগুলো ভুলে গেলেও ঈদের সকালে সন্তানের ভালোবাসা নিয়ে বৃদ্ধাশ্রমে সস্ত্রীক হাজির গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাদের মাঝেই খোঁজার চেষ্টা ভালোবাসা। স্বচ্ছ যারা তারা যদি এগিয়ে আসে তাহলে দেখা যাবে যে এখানে যারা বৃদ্ধ আছে তারা তাদের জীবিকা নির্বাহের ব্যাপারে এই কষ্টটা হতো না। এরকম জীবন আসলে খুব খুব বেদনাদায়ক, কারণ এই মুহূর্তগুলো যেন না ফিরে আসে। আসলে মানুষের কাছে হাত পেতে এলাকার তরুণদের স্বেচ্ছাসেবায় চলছে বৃদ্ধাশ্রমটি। পরিচ্ছন্ন কর্মী একজন প্রয়োজন, তারপরে এখানে প্রতি মাসে মোটা অঙ্কের ঔষধ খাদে অনেক ব্যয় হয়ে থাকে, যেটা আসলে সেরকম কোনো ব্যবস্থা নাই। 2017 সালে গোবিন্দগঞ্জের ছোট সোহাগী গ্রামে এলাকার তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে বাস করছেন 26 জন নারী পুরুষ। হেদায়েতুল ইসলাম বাবু। রাজশাহীতে আজ থেকে পরিপক্ক গুটি আম গাছ থেকে নামিয়ে বাজারজাত করা শুরু করেছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। অসাধু ব্যবসায়ীরা যাতে অপরিপক্ক আম বাজারে বিক্রি করতে না পারেন সে লক্ষ্যে সব জাতের আম নামানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা প্রশাসক। এই অবস্থায় কেমিক্যাল মুক্ত আম পেতে নিয়মিত বাজার মনিটরিং করার তাগিদ দেন ভোক্তারা। সাইফুর রহমান রকির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। বাগানগুলোতে ঝুলছে গুটি, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আশিনা, লকনা সহ হরেক জাতের সুস্বাদু আম। এরই মধ্যে কিছু বাগানে গুটি আম পরিপক্ক আকার ধারণ করেছে। এই মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী নানান জাতের অপরিপক্ক আমে ক্ষতিকর কীটনাশক মিশিয়ে বাজারে অধিক মুনাফার আশায় বিক্রি করেন। এ কারণে কয়েক বছর ধরে রাজশাহী জেলায় বাগান মালিকরা কোন আম কখন বাজারজাত করতে পারবেন তার সময় নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় 15 মে থেকে গুটি আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক। আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে এক্সপেক্টেড টাইম। যে কোনো জিনিসের একটা সম্ভাব্য সময় থাকে, এটা থেকে 7 দিন আগে পরে হতে পারে। ভোক্তারা অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে আমের মৌসুম জুড়ে বাজার মনিটরিং করার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান। জেলা প্রশাসকের নজরদারি বাড়ানো উচিত আমি মনে করি, তাহলে জিনিসটা সঠিকভাবে ওরা বিক্রি করতে পারবে এবং সঠিকভাবে ক্রেতারা কিনতে পারবে। অসাধু ব্যবসায়ীরা খারাপ বা কীটনাশক যুক্ত আম মানুষকে না খাওয়াতে পারে। সরকার নির্ধারিত সময় করে দিয়েছে, যখন যে আমটা ওঠে সে আমটা দেওয়া উচিত। তবে ভোক্তারা সচেতন হলে এই সংকট অনেকটাই দূর হবে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। ভোক্তাদেরকে সচেতন হতে হবে যেন তারা কোন সময় কোন আম খেতে হবে এটা দেখে তারপরে আমটা খেতে পারে। জেলায় প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সুপেয় খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে। সরকারি পুকুর বা দিঘির ইজারা বন্ধ করে পর্যাপ্ত জলাধার খননের মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর ও আশাশুনি উপজেলায় সুপেয় খাবার পানি সংকট নিরসনের দাবি দীর্ঘদিনের। লোনা এলাকা হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ও পুকুরের পানি দিয়ে খাবার পানির প্রয়োজন মেটাতে হয়। এবার অনাবৃষ্টির সাথে সাথে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র আকার ধারণ করেছে এ সংকট। কোথাও কেউ খাবার পানি দিচ্ছে শুনলেই দূর দূরান্ত থেকে ছুটে যায় পানি আনতে। তাদের বক্তব্য, ত্রাণ চাই না, সুপেয় পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। কালকে 2 দিন সিরিয়ালতে বসে রয়েছি,
দুদিন পরে আজকে পানি পেলাম। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরিতে ছুটে আসি এই পানিটা নেওয়ার জন্য। 1.5 কিলোমিটার পথ দূরে যেতে পানি আনতে। পুষ্কিনে পানি খাই, এর জন্য পানিটা খেয়ে অনেক ডায়রিয়া হচ্ছে। ত্রাণ চাই না, আমরা টেকসই উপকূলীয় বেড়িবাঁধের সমাধান চাই। টেকসই বেড়িবাঁধের পাশাপাশি বড় বড় জলাধার তৈরি করে উপকূলীয় এ এলাকায় সুপেয় পানির সংকট সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। টেকসই বেড়িবাঁধ যদি না করা সম্ভব হয় তাহলে কোনো সিস্টেমই এখানে টিকবে না। সরকারি পুকুর ও দিঘি ইজারা না দিয়ে উন্মুক্ত রাখতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জনপ্রতিনিধির। বেশি বেশি রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান, এই দিঘিগুলো যেন খাওয়ার পানির জন্য উন্মুক্ত থাকে। অবশ্য পুকুরের পানি এ অঞ্চলের সুপেয় পানির একমাত্র আধার হবে উল্লেখ করে বাঁধ সংরক্ষণের উপর জোর দিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী। এখানে সারফেস ওয়াটার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা থাকবে না। সবাইকে অনুরোধ করবো যাতে সারফেস ওয়াটার জন্য তারা সংরক্ষণ করে। সর্বাধিক সুপেয় পানির তীব্র এ সংকটে ভুগছে সুন্দরবন সংলগ্ন এ উপকূলীয় অঞ্চলের প্রায় 5 লাখ মানুষ। সময় সংবাদ, সাতক্ষীরা। ঐতিহ্য রক্ষায় ঠাকুরগাঁওয়ে ডিজিটাল ঢেকির মাধ্যমে চাল তৈরি করছেন ওমর ফারুক নামে এক উদ্যোক্তা। ঢেকিতে ভাঙানো চালের চাহিদা থাকায় দিন দিন বাড়ছে সরবরাহ। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত চাল সরবরাহ করতে না পারায় এই প্রযুক্তির আরও প্রসার ঘটাতে চান তিনি। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এক সময় গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে পায়ে চালিত ঢেঁকিতেই ধান ভাঙার কাজ চলত। ঢেঁকির শব্দে সরব থাকত প্রতিটি বাড়ি। পরিবর্তিত সময়ে আধুনিকতার কারণে এটি বিলুপ্তির পথে। তবে ঐতিহ্যকে ধরে রাখতে প্রযুক্তির ব্যবহার করে মেশিনের মাধ্যমে ঢেঁকিতে ধান ভেঙে চাল তৈরির উদ্যোগ নিয়েছেন জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের দিহট বিন্নাকুড়ি গ্রামের যুবক ওমর ফারুক। প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে নতুন রূপে আধুনিক পদ্ধতিতে বাড়িতেই এখন নিয়মিত ধান থেকে করা হচ্ছে ঢেঁকি ছাটা চাল। এতে কম সময়ে বেশি পরিমাণ চাল তৈরি করা হচ্ছে। বিদ্যুতের মাধ্যমে মোটর চালিত লোহার হাতল দিয়ে পালাক্রমে চাল দিয়ে ধানের তুষ ছাড়িয়ে বের করা হচ্ছে চাল। এতে সময় ও শ্রম এবং খরচও হচ্ছে কম। অটো কিংবা হাস্কিং মিলের চেয়ে ঢেঁকি ছাটা চাল সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। চাল সংগ্রহে আশেপাশের লোকজন সহ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। তবে প্রাথমিক পর্যায়ে মাত্র 2টি ঢেঁকির মাধ্যমে ধান থেকে চাল তৈরি করতে সময় লাগায় পর্যাপ্ত যোগান দিতে পারছেন না। এই ঢেঁকির মাধ্যমে দিনে 5 থেকে 6 মণ ধান ভাঙছেন। আর এসব চাল স্থানীয়দের চাহিদা পূরণ করে অনলাইনে বাজারজাত করছেন দ্রুত সময়ে। পুষ্টি সমৃদ্ধ ঢেঁকি ছাটা চালের চাহিদা দিন দিন বাড়ায় বর্তমানে স্বল্প পরিসরে উৎপাদন করা হলেও আগামীতে বড় পরিসরে উৎপাদনের আশা ওমর ফারুকের। এটা যদি আমি বড় পরিসরে নিয়ে আসতে পারি তাহলে গ্রামীণ জনগোষ্ঠীর তো কর্মসংস্থানের ব্যবস্থা হবেই, পাশাপাশি এটা একটা বাংলাদেশের রোল মডেল হিসেবে থাকবে। ভালো চাল পাচ্ছি বাড়ির পাশেই, আমাদের সবারই সুখ হয়েছে গ্রামের আশেপাশের লোকজনের। চালের যে পুষ্টিগুণ এটা খুব বজায় থাকে। অনেক ধরনের লোক আসে, মানুষ পাশের গ্রামেরও আসে এখানে চালগুলো কিনে নিয়ে যায়। ডিজিটাল ঢিকিতে ধান কোটার জন্য আরো লোকজন হোক, চাউল বিক্রি হোক। কোনোদিন 2 মণ ভাঙি, কোনোদিন 3 মণ ভাঙি। আমি এখানে এসেছি চাল কিনতে, আমি এবং আমার পরিবারের জন্য। উদ্যোক্তাকে সাধুবাদ জানিয়ে তার এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এটা একদিকে যেমন পরিবেশ বান্ধব হবে, ঠিক একইভাবে অল্প সময় অধিক পরিমাণ ধান থেকে চাল উৎপাদন করা বা ধান থেকে চাল বের করা সহজ হতে হবে। আধুনিক প্রযুক্তিতে বিদ্যুৎ ও মোটরের মাধ্যমে গত 7 মাস আগে স্থাপন করেন ডিজিটাল এই ঢেঁকি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। আর কোনো ব্যবস্থা নেই। ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক। মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণহানি হয় জেলেদের। পাউবো বলছে বজ্রপাতে মৃত্যু রোধে বজ্র নিরোধক তন্ত্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়রা চান স্থায়ী ব্যবস্থা। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জের হাওরে। সেখানে বজ্রপাতে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও আজ পর্যন্ত হাওরবাসীকে রক্ষার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বছরই বজ্রপাতে প্রাণ হারান কৃষক, কৃষানি, জেলে সহ সাধারণ মানুষ। মধুরাপুর গ্রামের 2 ভাই সম্প্রতি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। আহত হন 3 জন ধান কাটা শ্রমিক। সরকারের পক্ষ থেকে নিহতদের 20,000 এবং আহতদের 5,000 টাকা আর্থিক সহায়তা দেয়া হলেও একমাত্র উপার্জনশীল ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলো অসহায়। দিন রোজা আনতা, দিন রোজা খাইতাম আমরা, আর বর্তমান আর কিচ্ছু নেই। মানে আমার একটা বাইশান নাই, আমরা কেমনে খাইতাম, কেমনে চলতাম। স্থানীয়রা জানান প্রতি বছর ধান কাটা ও মাছ ধরার সময় আতঙ্কে থাকেন তারা। চোখের পলকে বজ্রপাত, কোনো কিছু বুঝে ওঠার আগেই মারা যায় মানুষ। আত্মা দেখিতে হইলো ভাই, আমরা কিচ্ছু কইতে পারি না।
একবারে জবান বন্ধ হয়েছে সবের। টাটা বললে তার বাদে আমরা ধান কাটতে পারি না, হাঁস করে যদি ডরাইয়া বাড়িতেই হই। আগে তো বাঁকা টাটা মানুষের পড়ছে না, এখন তো জন্য মানুষের টাটা হয়ে যায়। নৌকা ডুবলে সার দিয়ে উঠতে পারলাম, যখন ঠাড়া দিলে ভাই মারা যাইব, তো বই আমরা মনে করেন ঠিক মতো রুজু করতে পারি নাই। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরে বজ্র নিরোধ দণ্ড স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। 629টি বজ্র নিরোধক পলি স্থাপন করা হবে। যেভাবে দুর্ঘটনা ঘটছে সেটি প্রায় শেষ হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। জেলা প্রশাসক বললেন, আর্থিক সহায়তার পাশাপাশি বজ্রপাত কমাতে গাছ লাগানো হবে। বজ্রপাত থেকে রক্ষার জন্য আমরা ভবিষ্যতে হাওরের মধ্যে গাছ লাগানোর চেষ্টা করব। গত 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে মৃত্যু হয়েছে 4 জনের। সময় সংবাদ, সুনামগঞ্জ। ঝিনাইদহে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 100 থেকে 150 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শৈলকুপা পেঁয়াজের হাটে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছে তার কাছে। সোহাগ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলার মধ্যে ঝিনাইদহ কিন্তু অন্যতম। এবছর কৃষি বিভাগ যেটা জানিয়েছে যে 10,472 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল এবং তার মধ্যেই সেই শৈলকুপা উপজেলাতেই সবচেয়ে বেশি পেঁয়াজ হয়। আমি এখন আছি যে ঝিনাইদহ শৈলকুপা, ঝিনাইদহের যে সবচেয়ে বড় পেঁয়াজের হাট শৈলকুপা। এই শৈলকুপায় সকাল থেকে আমি দেখেছি যে বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পেঁয়াজ কিন্তু বাজারে এই হাটে আনতে শুরু করছে। এটা আসলে ঈদের দ্বিতীয় দিন, যে কারণে আজকে সকালে একটু পেঁয়াজের চাহিদা বা আমদানিটা একটু কম, কিন্তু এটা হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বাজারটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এখানে আমি এসেছি, এখানে কথা বলেছি আমাদের এখানে যা পেঁয়াজ চাষি আছেন, যারা ব্যবসায়ী আছেন, তো তারা বলছেন যে গত যে হাট ছিল, গত যে বাজার ছিল সে বাজার থেকে বা অন্যান্য উপজেলার অন্যান্য যে বাজার ছিল সে বাজার থেকে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা আজকে হয়তো বেশি, মন প্রতি 100 থেকে 150 টাকা মন প্রতি তারা বেশি যাচ্ছে আর কি। এখানকার বাজার দর বর্তমানে যেটা বলছে ব্যবসায়ীরা আসলে বলছেন যে আজকে যেহেতু আমদানির পরিমাণটা কম এবং চাহিদাটা একটু বেশি রয়েছে, ব্যবসায়ীরা পেঁয়াজ এই কারণে হয়তো বা দাম একটু বেশি পাচ্ছেন। এখানে আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বর্তমান যে বাজার সে বাজারেও কিন্তু তারা খুশি। এর আগেও আমরা এই বাজারে এসেছিলাম শৈলকুপাতে, সেখানেও কিন্তু এরকম দাম পেয়েছিলাম, এমনি দামে আমরা পেঁয়াজ ক্রয় বিক্রয় হতে দেখেছিলাম। এখানে তারা কিন্তু বর্তমান দামে কিন্তু তারা মোটামুটি খুশি। এখানে আমি একজন ব্যবসায়ী আছেন, আমরা যদি তার সাথে কথা বলার চেষ্টা করি যে এখন আজকের বাজার দরটা কেমন বলে আপনার মনে হয় এবং গত হাটের চেয়ে? আচ্ছা, গত হাটে আপনার হইল গিয়ে ঈদের আগে প্রচুর আমদানি ছিল শৈলকুপায়, আমদানির কারণে এখানে বাজার ছিল 11.5 থেকে 1200। আজকে আমদানি কমের কারণে আপনার 1200 থেকে 1300 টাকা বাজার যাচ্ছে। বর্তমান আজকের বাজারে আপনার কৃষক খুশি এবং ব্যবসায়ীরাও খুশি। ইনশাআল্লাহ সবাই ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার যেমনটি শুনছিলেন যে আসলে আজকে আমদানির পরিমাণটা একটু কম হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের দামটা একটু তারা বেশি পাচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ যারা চাষি আছেন তারা ভ্যান যোগে কিন্তু পেঁয়াজ নিয়ে এখানে আসতে শুরু করছেন। এখানে আমরা কৃষকদের সাথে কথা বলছি, তারাও কিন্তু বর্তমান যে বাজার যাচ্ছে বাজারে কিন্তু তারা খুশি। আমি একজন সাথে যদি কথা বলার চেষ্টা করি, এখানে একজন পেঁয়াজ চাষি আছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। যদি আপনি আসলে বলবেন যে আজকের যে বাজারটা আপনারা আসলে কেমন পাচ্ছেন বা বেশি পাচ্ছেন কিনা একটু। আসলে গত হাটে তো আমদানি ভালো ছিল, তো বাজারটা একটু কম ছিল, আজকে একটু বেশি। এটা আপনারা খুশি আজকের বাজার দরে কিছু? তা তো একটু খুশি হতেই হয়, অন্তত 50-60 টাকা বেশি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে পেঁয়াজ ব্যবসায়ী এবং যারা কৃষক আছেন তারাও কিন্তু বর্তমান বাজার দরে তারা কিন্তু খুশি, কারণ এবছর যে পেঁয়াজে আমরা চাষিদের সাথে কথা বলেছিলাম এর আগেও, কিন্তু এর আগে যখন বিঘা প্রতি আমরা এবার কিন্তু পেঁয়াজের বাম্পার ফলন দেখেছি। কারণ আমরা শুরুতে যখন পেঁয়াজ মাঠ থেকে উঠানো হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি বিঘা প্রতি 80 থেকে 90 মন হারে পেঁয়াজ কিন্তু আমরা মাঠ থেকে উত্তোলন করতে দেখেছি। আসলে কৃষি বিভাগ বলছে যে এবার পেঁয়াজের যে মৌসুম, এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকা এবং পরিমিত তাদের যে সারের ব্যবহার এবং কৃষি বিভাগের যে পরামর্শের কারণে কিন্তু এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে এবং শুরু থেকেই পেঁয়াজের দাম আসলে এমনটি ছিল। তো সেক্ষেত্রে কৃষকরা বলছেন যে পেঁয়াজের বীজের দাম একটু বেশি হলেও কিন্তু পেঁয়াজের যে বর্তমান বাজার দর এটা আসলে মোটামুটি তারা মোটামুটি খুশি। কৃষি বিভাগ বলছে যে পেঁয়াজের এবার যে শৈলকুপা উপজেলাতে হাইব্রিড সহ লালতির কিং সহ যে পেঁয়াজের আবাদগুলো হয়েছে সেই আবাদে কিন্তু তারা ফলন ভালো পেয়েছে এবং এটা আসলে কৃষক যদি এভাবে লাভবানের
লাভবান হতে হয় তাহলে কিন্তু আগামীতে তারা কিন্তু পেঁয়াজের আবাদে বাড়বে। তো আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই শৈলকুপা উপজেলার ক্ষেত্রে সবচেয়ে যে ঝিনাইদহের মধ্যে সবচেয়ে কিন্তু বড় এই উপজেলার মধ্যে কিন্তু শৈলকুপায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়, যে অন্যান্য উপজেলা থেকে কিন্তু এই শৈলকুপাতে পেঁয়াজের বেশি আবাদ হয়। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কৃষি বিভাগে বলছে যে পেঁয়াজের এই পেঁয়াজ আবাদ যাতে দাম যদি এমন পায় তাহলে কিন্তু কৃষক তাদের এই বাজার দর কিন্তু ধরে রাখবে, এই আবাদটা কিন্তু ধরে রাখবে এবং এটা দিন দিন বৃদ্ধি পাবে বলে কৃষি বিভাগ আশা করছেন। তো এই ছিল ঝিনাইদহের শৈলকুপা পেঁয়াজের হাট থেকে আমার কাছে সর্বশেষ। ঝিনাইদহের শৈলকুপা পেঁয়াজের হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী লোটাস। যুক্তরাজ্যে সোমবার থেকে চলমান লকডাউন আরও শিথিল হতে যাচ্ছে, তবে দেশটিতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ নতুন শঙ্কা সৃষ্টি করেছে। এই অবস্থায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ভেরিয়েন্টগুলো, আর সেই সংখ্যাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় ভেরিয়েন্ট। শুক্রবার লকডাউন শিথিলের বার্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসে কঠোর সতর্ক বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউন শিথিল করলেও চতুর্থ ধাপ কিছুটা দেরি হতে পারে বলে জানান তিনি। ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এই মুহূর্তে লকডাউন শিথিল করলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন এই জনপ্রতিনিধি। সম্প্রতি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এখানে দেখা দিয়েছে এবং সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে, তাতে করে আসলে যে শিথিল করার পরিকল্পনা সেটি অনেকখানি অনিশ্চয়তার মুখে পড়েছে। কারণ এ পর্যায়ে যদি নতুন করে সংক্রমণ হয়, সেক্ষেত্রে শিথিল করে দিলে আবার আমাদের পরিস্থিতি আগের পর্যায়ে চলে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে। নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ব্রিটেনে অন্তত 4 জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। অত্যন্ত সংক্রামক এই ভারতীয় ভেরিয়েন্টটি ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়লে চাপ সামাল দিতে সরকারকে হিমশিম খেতে হবে বলে আশঙ্কা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার। এই ভাইরান্টের জন্য আবার সবাইকে খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি ভাইরান্টের যে সংবাদটা আমরা জানতে পাচ্ছি যে প্রায় 40 গুণ দ্রুত গতিতে কেন্ট ভাইরাস থেকে প্রায় 40 গুণ দ্রুত গতিতে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। যদি এরকম হয় তাহলে দ্রুত হয়তো একটা বিশাল জনগোষ্ঠী এই ভাইরান্টে আক্রান্ত হয়ে যেতে পারেন, ফলে হাসপাতালে অ্যাডমিশনটা বেড়ে যেতে পারে। আমরা হয়তো আবার সেই ডিসেম্বর জানুয়ারির পর্যায়ে চলে যেতে পারে। এদিকে সংক্রমণের হার কমাতে ব্রিটিশ সরকার ভ্যাকসিন কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দিয়েছে। সরকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ফ্রান্সে ঈদ উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান আর উৎসবের আয়োজন হয়ে থাকলেও করোনায় নানা বিধিনিষেধের কারণে গেল বছর থেকে তার সম্ভব হচ্ছে না। ঈদ পরবর্তী সময়ে বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজন নিয়ে বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে প্রবাসী বাংলাদেশিরা ভিড় করলেও এবার মরার উপর খাড়ার ঘা হিসেবে তাতে বাদ সেধেছে বৃষ্টি। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। প্রতি বছর ঈদ উল ফিতরকে ঘিরে কয়েকদিন জুড়ে থাকে নানা উৎসব আর অনুষ্ঠানমালার। তবে গেল বছর থেকে করোনা সংকট শুরু হওয়ার পর নানা বিধিনিষেধ আরোপ করার কারণে মুসলিম ধর্মাবলম্বীরা এই ঈদ উল ফিতরকে ঘিরে কোনো অনুষ্ঠান কিংবা উৎসবের আয়োজন করতে পারছেন না। করোনা সংকটের আগে ফ্রান্সের বাংলাদেশীয় সংগঠনগুলোর ব্যানারে প্রতি বছর ঈদ উপলক্ষে আয়োজন হতো নানা অনুষ্ঠানমালার। তবে করোনা সংকট শুরু হওয়ার পর থেকে সেসব এখন বন্ধ রয়েছে। ঈদ উৎসব সাদামাটা হলেও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মতো করেই আনন্দ উদযাপন করেছেন। দেশের মতো তারা একে অন্যের বাসায় গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। ঈদের দ্বিতীয় দিন ফ্রান্সে বৃষ্টি থাকার কারণে অন্যান্য বছর যেভাবে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় পার্কগুলোতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় শামিল হতেন, এই ঈদকে ঘিরে তা তারা করতে পারেননি। করোনা সংকট কেটে গিয়ে পৃথিবী তার স্বাভাবিক অবস্থায় ফিরলে আবারও আগের মতোই সবাই ঈদ আনন্দ উৎসবে শামিল হবেন এমন প্রত্যাশী সবার। মামুনুল বাবু, সময় সংবাদ, প্যারিস।
যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। করোনার প্রকোপ কমে আসায় এবার মসজিদেই হয়েছে ঈদের জামাত। ঈদের নামাজ মসজিদে আদায় করতে পেরে খুশি দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসীরা। সরকারি নিষেধাজ্ঞা না থাকায় এবার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি অধ্যুষিত জোহান্সবার্গের স্মল স্ট্রিট জামে মসজিদ, কেপটাউনের তালিমুল ইসলাম বাংলা মাদ্রাসায় ঈদের জামাত পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। ঈদের নামাজ ঈদগাহে আদায় করতে পেরে খুশি দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাই বন্ধু, আত্মীয় স্বজন এবং সাউথ আফ্রিকা প্রবাসীদের নিয়ে সবাই একত্রিতভাবে এই ঈদের জামাত আদায় করতে পেরে সবাই আমরা আনন্দিত। ভাইরাসের আতঙ্ক কম হওয়াতে আমরা সবাই একত্রে ঈদ উদযাপন করতে পেরে আমরা সবাই আনন্দিত। ঈদের দিন বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ছিল ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন প্রবাসীরা। তবে ঈদের দিনটিতে ছুটি না থাকায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রায় 1 লাখ প্রবাসী। প্রতিবারের মতো এবারের ঈদেও আমরা বাংলাদেশি কোনো প্রবাসী বাঙালি ছুটি পাইনি। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় আর সরকারি স্বাস্থ্যবিধি শিথিল হওয়ায় এবার সম্মিলিতভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পেরে আনন্দিত দক্ষিণ আফ্রিকার স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। এবছর মসজিদ খুলে দেয়ায় ঈদের নামাজ আদায় করতে পেরেছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। গেল বছর করোনা প্রতিরোধে লকডাউন ও কারফিউতে মসজিদ বন্ধ থাকায় মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে পারেননি। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও কুয়েতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় 1500 মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কুয়েত সরকারের পক্ষ থেকে মাত্র 15 মিনিটের মধ্যে নামাজ আদায়ের সময়সীমা বেঁধে দেয় নির্ধারিত সময়েই শেষ হয় জামাত। তবুও বিধিনিষেধ মেনে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এবছর আমরা মসজিদ খোলা থাকার কারণে আমরা ঈদের নামাজ মসজিদের ভিতরে পড়তে পারছি। এই জন্য কুয়েত সরকারি আমরা সকল প্রবাসীরা এবং সকল জনগণ আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। গতবার ঈদের নামাজ পড়তে পারি নাই, বিভিন্ন বিধিনিষেধের কারণে এবার পড়তে পেরেছি। ইনশাআল্লাহ কুয়েত সরকারকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মসজিদ ছাড়াও কুয়েতের বিভিন্ন স্থানে 7টি নামাজখানায় বাংলায় খুতবার মাধ্যমে মুসল্লিরা নামাজ আদায় করতে পারায় কুয়েত সরকারের ভূয়সী প্রশংসাও করেন প্রবাসীরা। আমরা খুবই খুশি, সকলে সমবেত হয়ে ঈদের নামাজ কাজে কাজ মিলিয়ে আদায় করতে পেরেছি, তার জন্য আমরা সকলে খুশি। করোনা প্রতিরোধে লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে গেল বছর মসজিদ বন্ধ থাকায় ঈদের জামাত আদায় করতে পারেননি মুসল্লিরা। তবে এবছর মসজিদ খুলে দেয়ায় সীমিত পরিসরে হলেও ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি স্থানীয় সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, কুয়েত। কাতারে শুক্রবার ঈদের দ্বিতীয় দিন দেশটির জন্য ছিল স্বস্তির দিন। এদিন প্রথমবারের মতো করোনায় আক্রান্তদের সংখ্যা নেমে আসে 250 জনের নিচে। আর তাই এবারের পবিত্র ঈদ উল ফিতরকে এক বড় রহমত হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার ঈদ উদযাপনের দ্বিতীয় দিনটি ছিল কাতারবাসীর জন্য এক স্বস্তির দিন। এবছরের শুরু থেকেই করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী থাকলেও এদিনই প্রথম শনাক্তের সংখ্যা নেমে আসে 250-এর নিচে, যা এবছরের মধ্যে সর্বনিম্ন। পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে করোনায় আক্রান্তের সংখ্যা এতটা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা আক্রান্তের সংখ্যা 250-এর নিচে চলে এসেছে, ইনশাআল্লাহ ধীরে ধীরে আরো কমে যাবে। কাতারের করোনা পরিস্থিতি অত্যন্ত ভালো, করোনা ধীরে ধীরে কমে আসছে। পরপর 2টি বছর সাদামাটাভাবে ঈদ উদযাপন করলেও করোনাকে পুরোপুরিভাবে নির্মূল করে আগামী বছর সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। আমরা আশা করি আগামী বছর থেকে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করতে পারবো। মূলত গণহারে ভ্যাকসিন প্রয়োগের কারণেই আক্রান্তের হার কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এরই মধ্যে প্রায় 20 লাখ মানুষকে বিনামূল্যে দেয়া হয়েছে করোনার টিকা। সময় সংবাদ। হাটে বেড়েছে ধানের সরবরাহ। ঈদের কারণে দূরের পাইকার না আসায় মন প্রতি 80 থেকে 100 টাকা পড়ে গেছে ধানের দর। এতে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। এ বিষয়ে জানাতে মহাদেবপুর ধানের হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি,
কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত মাঠ থেকে প্রায় 90% ধান কৃষকরা কেটে তুলেছে এবং এই কেটে তোলা ধান এখন কিন্তু আস্তে আস্তে হাটগুলোতে তারা নিয়ে আসছে এবং বিক্রি করার যে জোর প্রস্তুতি তা কিন্তু আমরা হাটে লক্ষ্য করছিলাম। তবে গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু আস্তে আস্তে ধানের দরের জায়গাটা অনেকটাই নিচে নেমে গিয়েছে। বিশেষ করে সরু জাতের যেসব ধান রয়েছে মিনিকেট, নাজির এবং কাটারি ভোগ জাতীয় এই জাতীয় ধানের দরের ক্ষেত্রে কিন্তু 100 টাকা পর্যন্ত দর এখানে আমরা কম লক্ষ্য করছিলাম। ব্যাপারীরা বলছে এখন ধানের সরবরাহ বাড়ার কারণে তারা কিছুটা দরের জায়গাটাই নামিয়ে দিয়েছেন এবং আরেকটি বিষয় তারা বলছে যে প্রথম পর্যায়ে প্রায় 1100 বা 1050 টাকা দর বিক্রি হলো, এখন এই ধানের দাম কিন্তু 800 থেকে 820 টাকা কাটারি জাতের যেসব ধান রয়েছে এই ধানটা বিক্রি হচ্ছে। তারা বলছেন পানির আর্দ্রতা কিছুটা বেশি থাকে এই সময়টাতে, এই কারণে দরের জায়গাটা তারা কিছুটা নামিয়ে দিয়েছেন এবং প্রথম পর্যায়ে কৃষকরা বেশ আশ্বস্ত হয়েছিলেন যে এবার তারা একটা ভালো দর পাবেন, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ধানের সরবরাহ যত বাড়ছে আস্তে ধানের দরের জায়গাটা কিন্তু ততই নিচে নামছে এবং কৃষকদের যেটা ক্ষোভ তারা বলছেন যে বরাবরই যেটা হয়ে থাকে এই প্রান্তিক হাটগুলোতে ব্যবসায়ীরা তারা নিজেদের মতো করে বাজার নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু কাঙ্ক্ষিত দরের জায়গাটা তারা কিন্তু পান না এবং এই জায়গাগুলোতে ব্যবসায়ীদের নজরদারির একটা প্রত্যাশা করছেন যে এই প্রান্তিক পর্যায়ে হাটগুলো ভোর সকাল থেকে 11টা পর্যন্ত কেনাবেচা হয়, কিন্তু প্রশাসনের নজরদারি না থাকার কারণে ব্যবসায়ীরা তাদের যে বাজার নিয়ন্ত্রণের প্রক্রিয়া তারাই এই বিষয়টা নিয়ন্ত্রণ করে থাকেন এবং ফলে প্রত্যাশার জায়গা থেকে দরের জায়গাটা অনেকটাই কাঙ্ক্ষিত মুনাফাটা কৃষকের ঘরে না গিয়ে কিন্তু ব্যবসায়ীর ঘরে অনেকটাই চলে যায়। এই অভিযোগগুলো বরাবরই থাকে। তবে প্রথম পর্যায়ে কাটারি, মিনিকেট এবং নাজির জাতীয় যেসব ধান রয়েছে এই ধানের দরটা কিন্তু 950 থেকে 980 টাকা 1000 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছিল। পরবর্তীতে কিন্তু এই দরের আস্তে আস্তে নেমে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এ জেলায় কিন্তু 1,88,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল এবং যেখান থেকে প্রায় 11.5 লাখ মেট্রিক টন ধান কিন্তু কৃষকরা ঘরে তুলতে পেরেছে এবং এই কৃষি বিভাগ বলছে এবছর অনুকূল আবহাওয়া থাকার কারণে ধানের ফলনের হারটা কিন্তু বেশ হয়েছে এবং গেল 28 এপ্রিল কিন্তু সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে ধান কেনার একটা প্রক্রিয়া এ জেলায় শুরু হয়েছে এবং এই ধান কেনার এবছর সরকারি পর্যায়ে কৃষকদের কাছ থেকে 1080 টাকা দরে কিন্তু ধান কেনা হবে। অন্যদিকে ব্যবসায়ীর কাছ থেকে 40 টাকা কেজিতে কিন্তু চাল কেনার ঘোষণা দিয়েছে সরকার এবং এই চাল এবং ধান কেনার যে প্রক্রিয়া তা কিন্তু আগামী ইতিমধ্যে শুরু হয়েছে এবং চাষিদের কাছ থেকে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ধান কেনার যে প্রক্রিয়া তার খাদ্য বিভাগ শুরু করেছে এবং চাল কেনার প্রক্রিয়াটাও কিন্তু ব্যবসায়ীর কাছ থেকে শুরু হয়েছে। তবে ধানের দর হঠাৎ এরকম দর নেমে যাওয়ার কারণে কিন্তু ব্যবসায়ী এবং কৃষকের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি পরস্পর বিরোধী কিছু কথা আসছে। ব্যবসায়ীরা বলছেন এই সময় ধানের দরের জায়গাটা তারা কিছুটা কমে যাওয়ার তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন, কিন্তু কৃষকরা বলছেন কাঙ্ক্ষিত দর না পেলে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন। তো ছাদিয়া, এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। ক্রীড়াঙ্গনে ঈদ উদযাপনের খবর। ভিন্নভাবে ঈদ উল ফিতর উদযাপন করলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকায় পরিবার ছাড়াই ঈদ কাটল তাদের। পূর্ণাঙ্গ কোয়ারেন্টাইনের সময় শেষেই অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে করোনায় ঈদের ছুটিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। করোনার মাঝেও ক্রিকেট বিশ্বে ঈদের আমেজ, তবে অন্যরকম ঈদ পার করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজ। দেশে ফিরে দুজনেই আছেন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। পরিবার ছেড়ে চার দেয়ালের মাঝে বন্দি দুজনেই ভক্ত সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা। ফেসবুকে সাকিবের পোস্ট একটু আলাদা করে দৃষ্টি কেড়েছে। করোনায় সবাইকে দিয়েছেন সতর্ক বার্তা। প্রিয়জনের জন্য হলেও ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান সাকিব আল হাসানের। গেল 6 মে দেশে ফিরেছেন সাকিব ও মুস্তাফিজ। এক সপ্তাহ হয়েছে তাদের কোয়ারেন্টাইন জীবনের। 18 মে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। গুঞ্জন আছে ওই দিন থেকেই নাকি সাকিব মুস্তাফিজ দুজনেই ফিরবেন অনুশীলনে, তবে সেই সম্ভাবনা নেই। আমরা সরকারের সংশ্লিষ্ট যে স্বাস্থ্য অধিদপ্তর তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা যখন মনে করবেন যে রুম কোয়ারেন্টাইন থেকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে তখনই হবে। এদিকে এক সপ্তাহ ঈদের ছুটিতে টাইগাররা। এই ছুটিতে ক্রিকেটারদের কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার নির্দেশনা দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। আমাদের খেলোয়াড়দেরকে অবহিত করেছি ঈদ ভ্যাকেশনে কিভাবে তারা কোভিড গাইডলাইনগুলো ফলো করবেন। 18 মে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের আগে 2 দফা ক্রিকেটারদের নেওয়া হবে করোনা পরীক্ষা। কিছু চ্যালেঞ্জ তো রয়েছেই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।
বাফুফে ভবনে সতীর্থদের সঙ্গে ঈদ উদযাপন করলেন নারী ফুটবলাররা। ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি কেউই, তাই ডরমিটরিতেই সতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিন ফুটবলারদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। করোনা কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবন। বেঁচে থাকাটাই যেখানে প্রতিনিয়ত সংগ্রামের উৎসব, সেখানে বিলাসিতা। তারপরও দুঃখগুলো আড়াল করে দৃঢ় মনোবলে সব অশুভ পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষা। এবারে ঈদটা যেন কাটছে সেই প্রতীক্ষায়। দেশের প্রতি দায়িত্ববোধের কারণে প্রায় সময়ই পরিবার পরিজন নিয়ে ঈদ করা হয়ে ওঠে না নারী ফুটবলারদের। করোনা পরিস্থিতিতে এটা হয়ে গেছে আরও অসম্ভব। তাই নিজস্ব বলের মধ্যে থেকে এদিন ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন নারী ফুটবলাররা। ফুটবলারদের ঈদের দিনটাও হতে পারত ৮-১০টা স্বাভাবিক দিনের মতোই, কিন্তু বাফুফের ইচ্ছায় তা মলিন হয়নি। নারী উইংয়ের চেয়ারম্যান এদিন সকালেই দেখা করেন ফুটবলারদের সঙ্গে, তাদের খোঁজ খবর নেন আর দুপুরের খাবারের জন্য করেন বিশেষ ব্যবস্থা। আজকে ঈদের দিন মেয়েরা এখানে ক্যাম্পে ৫৩ জন নিয়ে আসে, যারা বাবা মাকে ছেড়ে এখানে ঈদ করছে। স্বাভাবিক কারণে ওদের একটু মন খারাপ থাকবে, ওদের যাতে মন খারাপ না হয় সেই কারণে আমি আজকে ওদেরকে সময় দিচ্ছি, ওদের সাথে ঈদ করছি। করোনায় লিগ স্থগিত হয়ে যাওয়ার পর ফুটবলাররা এসে ওঠেন আবাসিক ক্যাম্পে। সেখানে বায়োবাবলের মধ্যে অবস্থান করছেন তারা। সামনে জাতীয় দলের আছে বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্ট, তার জন্যই এই মহামারীর মাঝেও প্রস্তুত থাকতে হচ্ছে তাদের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রার খবর। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। পদ্মা পাড়ি দিতে ভিড় করছেন ফেরিঘাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, সাদিয়া, ঈদের পরের দিনও কিন্তু রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু সেই ঈদের আগের মতোই পন্টুনে জড়ো হয়ে আছে। এখানে চরম অব্যবস্থাপনা। আপনারা জানেন যে এখানে কিন্তু আরো দুটো ফেরি যুক্ত করা হয়েছে। এখন বহরে 18টি ফেরিগুলো পাশে পার্কিং করে রাখা হয়েছে নোংর অবস্থায়। কিন্তু এই হাজার হাজার মানুষের দুর্ভোগ দেখার এখানে কেউ নেই। বিআইডব্লিউটিসির কোনো কর্মকর্তাকে আমরা খুঁজে পাইনি। দু একজন পুলিশ বাহিনীর সদস্য দেখেছি। এই পুলিশ বাহিনীর এখানে যে একজন কর্মকর্তা আছেন শামীম, তিনি আমাদেরকে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা তার ফোন ধরছে না, ঘুমোচ্ছেন তারা। আর এদিকে হাজার হাজার মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছে ভোর থেকে। এটি ৩ নম্বর ঘাটের দৃশ্য। আমরা যদি পাশের ঘাটে দেখাই, সেখানকার অবস্থা আরো ভয়াবহ। সেখানে একটি ছোট আকারের ফেরি ফরিদপুর, সেই ফেরিতে মানুষ গাদাগাদি করে একটু আগে রওনা হয়েছে। আর এই ঘাটে সবচেয়ে ছোট যে ফেরিটি কর্ণফুলী, সেটি ভিড়ে সেখান থেকে গাদাগাদি অবস্থায় লোকজনকে নিয়েছে। এইভাবে যদি সকাল থেকে ঠিক মতো ফেরি চলাচল করতো তাহলে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগ হতো না। এখানে 5টি রোরো ফেরি রয়েছে, ড্রাম ফেরি রয়েছে 7টি, কিন্তু এই ফেরিগুলোকে এখানে কিন্তু রানিং করছে না বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের। এর কারণ কি, এই হাজার হাজার মানুষ কিন্তু সেটা জানতে চাচ্ছে এবং তারা এখানে শিশু, মহিলা সহ তারা অপেক্ষা করছিল যে ঈদে যেহেতু চাপ, ঈদের পরের দিন তারা অন্তত বাড়িতে ফিরতে পারবেন এবং তারা জেনেছেন যে এখানে ফেরি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই অবস্থা কিন্তু এখানে এসে তারা দেখছেন না, বরং দেখছেন যে ঈদের আগের চেয়েও চরম অব্যবস্থাপনা। এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন অথবা বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের কোনো দায়িত্ব আছে বলে কেউ মনে করছেন না। এবং এই মানুষগুলোর দুর্ভোগ আপনারা জানেন যে ঈদের আগে ঘটনা, সেখানে 5 জন মানুষ এই গাতাগাতি ভিড় এবং প্রচন্ড গরমে তারা মারা গেছেন। তারপরও কিন্তু প্রশাসনের টনক নড়েনি। আমরা দেখেছি ঈদের ওই ঘটনার পরের দিন, ঈদের যে আগের দিন, সেদিন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন অনেকে এসছেন, তারা মাইকিং করেছেন যাত্রীদের স্বার্থে। কিন্তু এই যে এই ঈদের দিন বা ঈদের পরের দিন যে ভিড়, সেই ভিড়কে সামলানোর জন্য, এই মানুষগুলোকে পৌঁছে দেওয়ার জন্য তারা কোনো ব্যবস্থা নেননি। অথচ তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন ফেরি চলাচল স্বাভাবিক।
এবং স্বাভাবিক অবস্থা কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে না। দেখেন একটি ফেরি এসে ভিড়েছে, ভিড়ার পরে কিভাবে ছুটছে মানুষ, এবং এই নির্ময় মানুষগুলো তারা বাড়িতে যাবার নানা রকম চেষ্টা করছেন। তারা আমাদেরকে বলেছেন যে রাজধানীতে থাকবার মতো তাদের অফিস কাজকর্ম বন্ধ, রাজধানীতে থাকবার মতো তাদের অবস্থা নেই, সে কারণে তারা বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যে ঈদের পরের দিন এসে এমন বিড়ম্বনা পড়বেন সেটি কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারেননি। এবং তারা বলছিলেন যে এখানে যে ভোর থেকে তারা অপেক্ষা করছেন কিন্তু কোনো দায়িত্বশীলকে তারা পাচ্ছেন না। এবং এখানকার যে জেডব্লিউটিসি যে তথ্য সেটি হচ্ছে যে এই বহরে 16টি ফেরিতে পারাপার চলছিল, এইখানে চাপ বেশি থাকায় কিন্তু আরো 2টো ফেরি, একটি রোরো ফেরি এবং একটি ডাম ফেরি, এই 2টো ফেরি যুক্ত করেছে। সেই কারণে কিন্তু এখন বহরে এখন 18টি ফেরি রয়েছে। কিন্তু 18টি ফেরি থাকবার পরেও যদি সকাল থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতো তাহলে এই হাজার হাজার মানুষ এখানে জড়ো হতো না, এই দুর্ভোগ হতো না। এই করোনার সংক্রমণ ঝুঁকিতে এই যে ফেরি দীর্ঘ সময় ধরে না চালিয়ে এবং এই ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে যেই কাজটি করেছে, তারা বলছেন দায়িত্বশীল যারা আছে যাদের এই ব্যর্থতা তাদের ব্যাপারে যথাযথ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। কারণ হচ্ছে যে এই যে সাধারণ মানুষগুলো তাদেরকে ঘোষণা দিয়ে এখানে এনে তাদেরকে এভাবে দুর্ভোগ দেওয়ার উদ্দেশ্য কি সেটি কিন্তু তারা জানতে চান। এবং এই যে আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে মানুষ লঞ্চে করে বেশি গন্তব্যে যান, লঞ্চ বন্ধ রয়েছে, বাস বন্ধ রয়েছে, এবং এখানে যে স্পিড বোট, এখানকার পারাপারের লঞ্চ, এখানকার পারাপারের ট্রলার সেগুলো বন্ধ রয়েছে। এখন একমাত্র বাহন হচ্ছে তাদের ফেরি, আর সেই ফেরি নিয়ে যে অব্যবস্থাপনা সেটি কিন্তু তারা সহ্য করতে চান না। যে এই করোনা সংক্রমণে যেখানে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে সেখানে মানুষকে সংক্রমণ ঝুঁকির মধ্যে রাখা, এবং এই মানুষগুলো তারা অনেক ঝুঁকি নিয়ে এসছেন। তারা বলছেন যে লকডাউনের মধ্যেও আমরা আসছি, এটা অবশ্যই আমাদের ঝুঁকি, সেটা আমরা অনুধাবন করছি, কিন্তু এই ঝুঁকির মধ্যে আমাদের এখানে এসে যে গাদাগাদি অবস্থা থাকার সুযোগ সেটা আরো ঝুঁকি। এবং ঘন ঘন ফেরি চলাচল করলে এবং এই মানুষগুলোকে পার করে দিলে কিন্তু এই ঝুঁকিটুকু থাকছে না। এবং তাদেরকে আমরা বলছিলাম যে আপনারা কেন এই ঝুঁকি নিয়ে বেরিয়েছেন, তারা বলছেন এই নিম্ন আয়ের মানুষগুলো যে রাজধানীতে থাকবার মতো তাদের অবস্থা নেই। আবার কেউ কেউ বলছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যাওয়া, আবার কেউ বলছেন যেহেতু ফেরি স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে সরকার, এইসব কারণেই কিন্তু তারা এই বাড়ি ফেরার চেষ্টা করছেন। এবং বাড়ি ফিরতে গিয়ে তাদের যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জ কিন্তু খুবই খুবই দুর্বিষহ। এবং আপনারা জানেন যে ঈদের দিনও কিন্তু সকালবেলা ভোট ছিল, সকালবেলা ভিড় ছিল, কিন্তু পরবর্তীতে ফেরি চালানোর পরে কিন্তু এই ভিড়টি কেটে যায়। এই সমস্যাটা কিন্তু ফেরি স্বাভাবিক থাকলে ভিড় হবার কথা নয়। আপনারা দেখছেন কিভাবে মানুষ উঠছে এবং এখানে মোটরবাইক অনেক আসছে, পরিবার পরিবার নিয়ে আসছে, তারা কিন্তু চেষ্টা করছে এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে মানুষের সর্বশেষ সাদিয়া। খরমুখ মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে লেভেল ওটা কাটে আইছি, কারোর কাছে কোনো হেল্প পাই নাই, আর্থিক দিক দিয়া অনেক কষ্ট। করোনায় কর্মহীন 5 লাখ প্রবাসীর সহায়তায় নেই সুনির্দিষ্ট পরিকল্পনা, তালিকা না থাকায় অজুহাত প্রবাসী কল্যাণ সচিবের, সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের পরামর্শ। গত বছরের চেয়ে এবার করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ, দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের আহ্বান। লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারের দর্শনার্থীদের অবাধ যাতায়াত, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, টহল বাড়াচ্ছে ট্যুরিস্ট পুলিশ। এবং তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনার আগে অনুমোদন পেল ব্যারেজ সংস্থার প্রকল্প, যুক্তিযুক্ত নয় দাবি আন্দোলনকারীদের, পরিকল্পিত প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা। এ ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।